হ্যালো, হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। দেখ, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো যে এসিড ক্ষার মতবাদ। ঠিক আছে? তো আমরা এসিডকে এসিড বলি, হুম, ক্ষারকে ক্ষার বলি। কিন্তু কেন এসিড বলি, কেন ক্ষার বলি? দেখি তো হুম, নরমাল হুম। নলেজে কি বলে? কোনটাকে এসিড বলি, কোনটাকে ক্ষার বলি? যেগুলা আমরা নরমালি যে বেসিক নলেজ যেটা জানি সেটা হচ্ছে হাই জলীয় জলীয় দ্রবণে যেগুলো H+ দান করে ওদেরকে আমরা এসিড বলি। আর ক্ষার হচ্ছে এসিডটাকে জলীয় দান দ্রবণে করে এসিড বলি। আর হচ্ছে OH মাইনাস OH- দান করে। ঠিক না? ক্ষার হচ্ছে OH- দান করে। দান আচ্ছা, করে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। নরমাল বেসিক নলেজ অনুযায়ী আমরা যেটা জানি। কিন্তু হুম, অ্যাসিড ক্ষার কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা নিয়ে অনেক বড় বড় মতবাদ আছে। ঠিক আছে? মানে অনেক বিশাল একটা ডিটেইলস এ পড়ালেখা আছে। দাঁড়াও। কেন ফোন দিচ্ছে? একটা মিনিট দাঁড়াও তো। হুম, হাই ফোন দিচ্ছে কেন দেখি। 1 মিনিট দাঁড়াও, আসতেছি। আচ্ছা। এটাই গেছে। দূর। দাঁড়াও, আসতেছি। হুম, কল দিয়েছে। সে নাকি ভুলে কল দিছে বোধহয়। আচ্ছা ঠিক আছে, বলো বলো, সমস্যা নেই। ওকে। তাহলে অ্যাসিড অ্যাকচুয়ালি কোনটা ক্ষার এটা নিয়ে অনেক ডিটেইলস পড়ালেখা আছে। ঠিক আছে? নরমালি আমরা যে H+ হুম, দান করে হুম, এটা অ্যাসিড, যেটা OH- দান করে এটা ক্ষার এমন না। ওকে? ওকে। হুম, আচ্ছা। তাহলে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিছে যে কোনটাকে অ্যাসিড বলবো, কোনটাকে ক্ষার বলবো এটার এই ব্যাপারে। ঠিক আছে? তো প্রথম হুম, একদম হুম। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব। এই আরহেনিয়াস হ্যাঁ, তত্ত্বটা কে প্রদান করছে? বিজ্ঞানী আরহেনিয়াস প্রদান করছে। ঠিক আছে? কত সালে? 1887 সালে। ওকে? আর আরহেনিয়াস তত্ত্বটাকে আরেকটা নামে ডাকা হয়। এটাকে বলে আয়নিক মতবাদ। তাই না? আর্হেনিয়াস। হুম, আয়নিক মতবাদ। 1887 সালে। হুম, এরপর হচ্ছে বিজ্ঞানী ব্রনস্টেড আর লাউরি। হুম, ব্রনস্টেড কিন্তু আলাদা বিজ্ঞানী, লাউরি কিন্তু আলাদা বিজ্ঞানী। ওকে? হুম। এই দুজন মিলে একটা তত্ত্ব প্রদান করছে। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য হ্যাঁ। এটাকে বলা হয় ব্রনস্টেড লাউরি তত্ত্ব। তো এই দুইজনের যে তত্ত্বটা প্রদান করছে এই হুম, তত্ত্বটা প্রোটনীয় মতবাদ। এই তত্ত্বটা আরেক নাম কি? প্রোটনীয় মতবাদ। হুম। আরেকটা মতবাদ, হ্যাঁ। এটা তো কত সালে দিয়েছে? 1923 সালে। হুম। বিজ্ঞানী লুইস হুম, 1923 সালে ঠিক একই সালে কিছুদিন পর আর কি 1923 সালের কিছুদিন পর হুম, হুম, লুইস হচ্ছে আরেকটা তথ্য প্রদান করছে যেটাকে লুইস তত্ত্ব বলে ওর নাম অনুসারে সবার নাম অনুসারে একটা তথ্য প্রদান করছে। ঠিক আছে? লুইস হুম, তত্ত্বটাকে হুম, আবার হুম, ইলেকট্রনীয় মতবাদ বলা হয়। ওকে? আচ্ছা, হুম, হুম, তার মানে এরাই প্রথমটা 1887, এরপর 1923, এরপর হুম, 1920। হ্যাঁ, তার মানে হুম, হুম। ইয়া ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে না? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই ও যে তথ্যটা প্রদান করছে এই তথ্যটার সাথে আমরা একমত না। হুম। এই একমত না দেখে ব্রোনস্টেড আরেকটা তথ্য প্রদান করছে। নতুন তথ্য দিছে, হ্যাঁ। ব্রোনস্টেডও আবার ব্রোনস্টেডের তথ্যটা আবার একদম যে কারেক্ট এমন না। ব্রোনস্টেডের পর আবার লুইস তথ্য দিছে, তাই না? হুম। তার মানে সব থেকে সর্বাধুনিক মতবাদ কোনটা? লুইস তত্ত্ব। লুইস তত্ত্ব। বা হ্যাঁ। ইলেকট্রনীয় মতবাদ। তার মানে এমসিকিউতে যদি আসে সর্বাধুনিক মতবাদ কোনটি নিচের হয় অপশনে ইলেকট্রনীয় মতবাদও আসতে পারে বা লুইস তত্ত্ব আসতে পারে। ঠিক আছে? তো দাগে ফেলবি। হুম। ঠিক আছে? দুইটাই। হ্যাঁ, হুম, আচ্ছা। মত আর্হেনিয়াস তত্ত্বটাকে কেন আয়নিক মতবাদ বলা হয়? নিশ্চয়ই আয়নের সাথে সম্পর্কিত কোন একটা মতবাদ দিছে। হ্যাঁ। ব্রোনস্টেন-লাউরি তত্ত্বটাকে কেন প্রোটনীয় মতবাদ বলা হয়? নিশ্চয়ই প্রোটনের সাথে প্রোটনের সাথে সম্পর্কিত। সম্পর্ক। লুইস তত্ত্বের আরেক নাম হ্যাঁ, হলো হ্যাঁ। ইলেকট্রনীয় মতবাদ। লুইস তত্ত্বের আরেক নাম এই কারণে নিশ্চয়ই ইলেকট্রনীয় ইলেকট্রনিক্স। মতবাদ নিশ্চয়ই ইলেকট্রনের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে? তার মানে এখান থেকে এমসিকিউ আসলে কি আসতে পারে এগুলো বলে দিছি আর কোনটা কি সেটা বলে দিছি। ওকে? তার মানে আমরা এখন একটু ডিটেইলসে হুম, পড়বো। ডিটেইলসটা কি? ওকে। আর্হেনিয়াস তত্ত্বটা পড়বো। ওকে? প্রথম শুরুটা আর্হেনিয়াস তত্ত্ব দিয়ে। হুম, হুম, তো আর্হেনিয়াস তত্ত্ব হচ্ছে আমরা ক্লাস 9-10 এ যেগুলো পড়ে আসছি এগুলাই। হ্যাঁ? আমরা ক্লাস হুম, 9-10 এ বা এতদিন যেটা জানতাম এসিড এটাকে বলে, ক্ষার এটাকে বলে। এটাই হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব। সেটা কি? এসিড হচ্ছে যে সকল যৌগ জলীয় দ্রবণে তার মানে কন্ডিশন কি দিছে? obviously জলীয় দ্রবণ হইতে হবে।
দেখছো সিএসটা দেওয়া হ্যাঁ 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 জলীয় হ্যাঁ দ্রবণে দিতে হবে। যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে বা দান করে, সেম হাইড্রোজেন হুম আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। কিন্তু সেম কথা না, এখানে হচ্ছে ভুল। আমি ইচ্ছা করে করে ভুল বলবো, আবার ভুলটা ঠিক করে দেবো, কারণ মানুষ ভুল না করলে ঠিক শিখে না। আচ্ছা ঠিক আছে, হুম আমি যে হুম জায়গাটাতে ভুল করতাম সেই জায়গাটা তোকে বলছি। আমি লিখে দিতাম যে ওকে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে। কারণ ছোটবেলা থেকে পড়ে আসছে যে একটা অভ্যাস হয়ে উৎপন্ন গেছে, অভ্যাস হয়ে গেছে দান করে। হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি হ্যাঁ দান করে না। মোট কথা কোন একটা উৎপন্ন করে অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা পানি পানি বা যে কোনো জলীয় দ্রবণে মিশালে H প্লাস উৎপন্ন হুম হবে। তাই তবে হুম এটা বাধ্যতামূলক না যে অ্যাসিডের মধ্যে H প্লাস থাকতে হবে। অ্যাসিডের মধ্যে এমন হইতে পারে H প্লাস নাই, ওকে কিন্তু অ্যাসিডটা যখন জলীয় দ্রবণে মিশানো হচ্ছে কিন্তু তখন H প্লাস একটা জিনিস উৎপন্ন হচ্ছে। হুম ঠিক আছে, তাহলে এটা অ্যাসিড। তো ও আচ্ছা জলীয় দ্রবণে মিশালে দেন এইচ প্লাস আসবেই আসবে কোন ওখানে একটা এইচ কারণ। প্লাস থাকবে কিন্তু বুঝছি হুম কিন্তু এরকম তো জলীয় দ্রবণে অ্যাসিড না মিশালে ক্ষার মিশালে H প্লাস আসবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ডিটেলস, এই যে ডিটেলস হ্যাঁ পড়বে আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, ঠিক যেমন আছে আমরা যদি নরমাল কিছু এক্সাম্পল দিই, HCl আপাতত সহজ, আপাতত আপাতত সহজ এক্সাম্পল করতেছি। কেন বলতো সহজ এক্সাম্পল মানে কি, হুম যাদের যে সকল যৌগে অলরেডি হাইড্রোজেন আছে তার মানে হাইড্রোজেন তো উৎপন্ন হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, যেমন একদম সহজ একটা উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটা হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন, কারণ ও যখন জলীয় দ্রবণে মিশাবি তখন হচ্ছে যে ও আয়ন আকারে থাকে। হ্যাঁ আমরা এটা তো তড়িৎ রসায়নে পড়ে আসছি যে কি জলীয় দ্রবণে কোন একটা যৌগ থাকলেও সবগুলাই আয়ন আকারে থাকে, আয়ন আকারে বিভক্ত হ্যাঁ থাকে। বিভক্ত থাকে জানতাম না, যেমন জিঙ্ক হুম সালফেট। হ্যাঁ জিঙ্ক সালফেট কি জিঙ্ক হ্যাঁ সালফেট আকারে থাকে, থাকে না, জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস না আকারে থাকে। জিঙ্ক টু প্লাস আর টু মাইনাস তো যে কোনো যৌগই জলীয় দ্রবণে আয়ন আকারে থাকে। ওকে, তো হুম তার মানে হুম HCl ও জলীয় দ্রবণ আয়ন আকারে থাকবে, H প্লাস থাকবে, ক্লোরিন মাইনাস থাকবে। ঠিক সেম ভাবে সালফিউরিক অ্যাসিড, যেহেতু সালফিউরিক অ্যাসিড H2 আছে তার মানে 2H প্লাস থাকবে আর সালফেট 2 মাইনাস থাকবে। হুম HNO3 আছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে একটা H আছে তার মানে H প্লাস থাকবে একটা, আর নাইট্রেট আয়ন থাকবে যদি ভেঙে ফেলি। হুম আর হুম CH3 ডবল H, এটার একটা বিখ্যাত নাম আছে, দেখি বলতো, আমরা রান্নাঘরে ইউজ করি। ইথানোয়িক অ্যাসিড হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড, কিন্তু রান্নাঘরে এটা আমরা কি নামে বলি? ভিনেগার ভিনেগার, ভেরি গুড। CH3 ডবল H, থ্যাংক ইউ এটাকে যদি ও ভেঙে লিখি তার মানে কিভাবে হবে, CH3 ডবল মাইনাস এই যে H, এই যে H মাইনাস আছে না, এইচ প্লাস এই Hটা হ্যাঁ হবে যে H প্লাস আকারে থাকবে জলীয় দ্রবণে আয়ন আকারে। হুম ওকে, তার মানে হুম এইসব যৌগগুলো সবগুলাই কি H প্লাস তৈরি করছে, তাই না? এই যে H প্লাস, হুম H প্লাস উৎপন্ন করছে, তাই তো? হ্যাঁ তার মানে এদের সবাইকে আমরা অ্যাসিড বলতে পারি। হ্যাঁ তার মানে এরা সবাই অ্যাসিড। তবে এরা কি অ্যাসিড? ওরা হচ্ছে হ্যাঁ আরহেনিয়াস অ্যাসিড। কেন? ওরা আরহেনিয়াসের তত্ত্বটাকে ইয়া করতেছে, কি করতেছে, মানে প্রয়োগ করা যাচ্ছে ওখানে প্রয়োগ করা যাচ্ছে। আরহেনিয়াসটা এদের ক্ষেত্রে প্রয়োগ করা যাচ্ছে। তার মানে ওদেরকে কি বলবো, আরহেনিয়াস অ্যাসিড। হুম ওদের নামে আরহেনিয়াস নামটা ওকে লাগাইতে হবে, কারণ বেচারা এত কষ্ট করে একটা জিনিস হুম বলছে। হ্যাঁ, হুম হুম এখন তার মানে এইচ এখানে এন ও থ্রি কে কি বলে যে বাইকার্বনেট না এটা দাঁড়াও এটা HNO3 হ্যাঁ এটাকে কি বলে যে নাইট্রিক অ্যাসিড। হুম নাইট্রিক অ্যাসিড তাহলে এখানে দেখ হুম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে H প্লাস উৎপাদন হুম করতেছে। এদেরকে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে হ্যাঁ অ্যাসিড বলা হয়। আরহেনিয়াস তত্ত্ব মতে আবার হুম আরহেনিয়াস বাবা আরেকটা কথা বলছে। হ্যাঁ, হুম তো বাবা হুম বলছে যে যে সকল অ্যাসিড বেশি পরিমাণ H প্লাস হ্যাঁ উৎপাদন করবে সে সকল অ্যাসিডকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো, অতি শক্তিশালী অ্যাসিড বলবো। মানে যে যত বেশি H প্লাস উৎপন্ন আচ্ছা করতে হুম পারবে তাকে আমরা তত শক্তিশালী অ্যাসিড বলবো। শক্তিশালী ওকে ওকে, এখন HCl, হুম HNO3, H2SO4, অন্যদিকে যারা এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, এরা কি, এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড কিন্তু অন্যদিকে যারা H প্লাস কম উৎপাদন করে ওদেরকে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে কি হ্যাঁ বলবো, দুর্বল অ্যাসিড। ওকে, হুম তো এই দুর্বল অ্যাসিড হুম কোনটা, যেমন এই যে ভিনেগার, ভিনেগার হচ্ছে যে হ্যাঁ CH3COOH, এটা হচ্ছে দুর্বল দুর্বল অ্যাসিড। কেন কম উৎপাদন করে হুম বেশি উৎপাদন করে বলতে কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে যে ধরো HCl, হুম,
হুম HCl। তো HCl যখন জলীয় দ্রবণে দিবি, ঠিক আছে, যেমন ধর হুম জলীয় দ্রবণে আমরা হুম ধরলাম পানি, শুধু পানি হতে হবে এমন না, অন্য কিছু ওকে হতে পারে, ঠিক আছে, পানির মধ্যে। হ্যাঁ তো হ্যাঁ HCl 95%ই কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। মানে HCl যতটা হুম দিবি তার 95%ই কি হয়ে যাবে, H প্লাস বিয়োজিত আর Cl মাইনাস এর বিয়োজিত হয়ে যাবে, ঠিক না? হুম হুম এই যে ভিনেগার CH3 ডবল H, এটা যখন জলীয় দ্রবণে দিবি, H2 তে দিবি, ধর কথার কথা H2 তে দিলাম, তখন ধর আমরা দিছি, হুম এটাকে আরো সহজভাবে বললে আমরা দিছি ধর 100টা 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 CH3 ডবল H মৌল আমরা পানির মধ্যে মিশাইছি, ঠিক আছে, যৌগ পানির মধ্যে ওকে মিশাইছি 100টা, 100টার হুম মধ্যে মাত্র পাঁচটা মানে 5% ইয়াতে হবে, হুম CH3 বিয়োজিত হবে আর কি, CH3 ডবল মাইনাস প্লাস H প্লাস তৈরি করবে। হ্যাঁ, তার মানে 5% মানে কি, বাকি হুম 95টা এখানে রয়ে গেল না CH3 ডবল H আকারে। হ্যাঁ তাহলে ওরা কি বেশি পরিমাণে H প্লাস দিতে পারছে, না কম দিছে না? এ তো হুম HCl তো 100টা দিলে তার মধ্যে 95টা কি H প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হয়ে যায়। কিন্তু CH3 অবলস হচ্ছে 100টা দিলে এর থেকে মাত্র 5% হচ্ছে কি 5% এটাতে কনভার্ট হয়। তো এটাতে কনভার্ট হলে মাত্র হ্যাঁ 5% আমরা H প্লাস পাই, তো একটু কম পাচ্ছি, তার মানে এটাকে আমরা দুর্বল অ্যাসিড বলবো। হ্যাঁ আর এটাকে ওকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো, যে যত অ্যাসিড দিতে পারবে H প্লাস দিতে পারবে তাকে আমরা তত শক্তিশালী বলবো, আর যে যত কম দিবে তাকে আমরা দুর্বল বলবো, ঠিক আছে। হুম হুম ওকে, এখন হচ্ছে ক্ষারক, ঠিক আছে। হুম নোট এখন করতেছি হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, তাহলে আর্হেনিয়াস ক্ষারক কাদেরকে বলবো? নোটগুলো হ্যাঁ, নোটগুলো কি করব এখন পড়ার সাথে করব পড়ানো শেষে করে রাখতে পারবি নাকি বল? পড়ানো শেষে মাত্র হ্যাঁ পরীক্ষা দিয়ে তারপর করবো তাহলে হ্যাঁ, পরীক্ষা দিয়ে আর কি। আচ্ছা তুমি আমাকে একটু মানে প্যারা দিও এটা নিয়ে তো প্যারা দিতে হবে তো অনেক, এখন তো সময় নেই, প্যারা দিতে হবে। এটাই বলতেছি আচ্ছা, ঠিক আছে আজকে যা পড়াবো এটা আজকের মধ্যে নোট কমপ্লিট করে বলতে হবে কিন্তু, কারণ নাহলে আবার কালকের জন্য ঠিক আছে কালকেটা জমবে, কালকেরটা জমবে ঠিক আছে। আজকেটা আজকে হ্যাঁ কমপ্লিট, হ্যাঁ আর বেশি পড়াবো না, তাই এমন না যে খুব নোট বেশি নোট করতে হবে, বুঝাইতে হবে বেশি, ঠিক আছে, বুঝাইতে ঠিক হবে আছে বেশি। ওকে, ঠিক আছে আমি ফার্স্টে পেজে নোট করে দেখছি বাট মানে নোট একসাথে লিখতে গেলে লেখার পর একসাথে করতে গেলে কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে এই জন্য বলতেছি হুম হুম, তাহলে আস্তে ধীরে করে বলিস, ওকে ঠিক আছে। ওকে হুম ক্ষারক, ক্ষারক কি? আর্হেনিয়াস হুম আর্হেনিয়াসের অনুযায়ী ক্ষারক কি? যে সকল যৌগ জলীয় দ্রবণে, হুম, অবশ্যই জলীয় দ্রবণে, আর্হেনিয়াস হুম বলতে অবশ্যই জলীয় দ্রবণের ক্ষেত্রে হুম থাকে, হুম হাইড্রক্সিল আয়ন হুম হুম উৎপন্ন করে, মানে OH মাইনাস, হাইড্রক্সিল আয়ন মানে কি OH মাইনাস না, হ্যাঁ হাইড্রক্সিল হ্যাঁ আয়ন ওইচ মাইনাস OH মাইনাস, হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে কি বলা হয়, ক্ষারক বলে আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে। খারাপ বলে যেমন আমরা যদি হ্যাঁ উদাহরণ দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি জলীয় দ্রবণে দিই, এটা আয়ন আকারে থাকলে কি হবে, সোডিয়াম প্লাস আর OH মাইনাস। সোডিয়াম প্লাস ওইচ মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তো বাচ্চাদের পড়া, পটাশিয়াম প্লাস OH মাইনাস। হুম হুম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হুম অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস। হুম, হুম হুম ওকে। আচ্ছা, এখানে টিক ওকে চিহ্ন দ্বারা কি বুঝাইছি এটা আমি তোকে তখন বুঝিয়ে নিই, আগের স্লাইডেও বুঝিয়ে নিই। এই যে টিক চিহ্ন দেখছো, উপরে টিক চিহ্ন, হুম এটা নিচে, উপরে টিক চিহ্ন মানে এগুলো শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ শক্তিশালী অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, মানে কম উৎপন্ন করে, এটা বুঝাইছি, হুম ঠিক আছে। হুম ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ তাহলে এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ OH মাইনাস আয়ন উৎপন্ন করে, বলে আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে এরা ক্ষারক। আবার আর্হেনিয়াসের তত্ত্ব মতে, তার মানে হুম এসিডের উল্টাটা, এসিড যেটা বলছে ক্ষারের ক্ষেত্রে ঠিক সেম সূত্রটা খাটাবে, যে সকল ক্ষারক হুম অধিক পরিমাণ OH মাইনাস উৎপন্ন করবে তাদেরকে শক্তিশালী ক্ষারক বলবো, আর যারা কম উৎপন্ন করতে পারবে হুম তাদেরকে দুর্বল ক্ষারক বলবো, ঠিক আছে। এখন কিভাবে হুম শক্তিশালী হুম ক্ষারক হয়, কিভাবে দুর্বল ক্ষারক হয়, কিভাবে বেশি উৎপন্ন করে কম উৎপন্ন করে, এটা এসিডের ক্ষেত্রে বুঝিয়ে দিছি। হ্যাঁ, তাই ওকে এখানে আর হুম বুঝাচ্ছি না। হ্যাঁ, ওকে যেটা বেশি বিয়োজিত হবে এটা শক্তিশালী, আর যেটা কম বিয়োজিত হবে সেটা কম
কম শক্তিশালী ক্ষারক। হুম হুম যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে যে শক্তিশালী ক্ষারক। কারণ কেন? এগুলো 90 থেকে 95% কি বিয়োজিত হয়ে যায়। অন্যদিকে যে সকল ক্ষারক কম পরিমাণে ওয়েচ মাইনাস উৎপন্ন করে তারা দুর্বল ক্ষারক। যেমন এক্সাম্পল কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ কেন? ওর কম পরিমাণ বিয়োজিত হয়। ওকে, এখন এখান থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এই সংজ্ঞাগুলা আরএনএস কি, আরএনএস এর অনুযায়ী সংজ্ঞা কি, এক্সাম্পল গুলা আর উদাহরণগুলা। ঠিক আছে, এগুলো পরীক্ষা খাতায় লিখতেও বলবে যে আরএনএস তত্ত্বটা ব্যাখ্যা করো। আরএনএস তত্ত্ব ব্যাখ্যা করা মানে কি? আরএনএস এসিডও ব্যাখ্যা করতে হবে, ক্ষারও ব্যাখ্যা করতে হবে, দুনিয়া আরএনএস নিয়ে যা যা জানো সবই ব্যাখ্যা করতে হবে। এখন আরএনএস এর তত্ত্ব নিশ্চয়ই কিছু ভুল আছে। আর কেমিস্ট্রি তো জীবনে একটা মানে পাইকামি বলি খালি প্রথমে ভুলটাও পড়ায়, তারপর আবার ঠিকটাও পড়ায়। ঠিক আছে, ভুল করবি তো সেটাই। প্রথমে ভুলটা পড়াবে, এবার আবার ভুলটা সীমাবদ্ধতা দিয়ে দিবে, এবার পরে আরেকজন আরেক কথা বলবে। ঠিক আছে, এটাও ভিন্ন কিছু না, এখানে সেম ঘটনা ঘটছে। যে কি বলতেছে, আরহিনেস তত্ত্বের সীমাবদ্ধতা কি কি? সীমাবদ্ধতা, আরহিনেস মতবাদ জলীয় দ্রবণে অধিক কার্যকর হলেও ওকে তা অজলীয় দ্রাবকে কার্যকর নয়। সেই জন্য আমি বারবার বলছি সংজ্ঞা লেখার সময় জলীয় দ্রবণটা মাস্ট লিখতে হবে। হ্যাঁ, জলীয় দ্রবণ যদি নাই লেখো ওখানে তো আরহিনেস তত্ত্ব কাটবেই না। ভাইয়া তো এটা বলছেই যে ওর তত্ত্ব শুধু জলীয় দ্রবণে খাটবে, তার মানে এটা একটা সীমাবদ্ধতা। তার মানে অজলীয় দ্রবণে যেগুলো খাটবে ওগুলা কেমনে বের করবো? তার মানে ওগুলো বের করার কোনো নিয়ম নেই আরহিনেস তত্ত্ব দ্বারা। হ্যাঁ, ওকে, অর্থাৎ পানির অনুপস্থিতিতে এই মতবাদ দ্বারা এসিড ক্ষারকের ধর্মকে ব্যাখ্যা করা যায় না। ওকে, এবার 2 নাম্বার কি? ওকে, এবার হচ্ছে 2 নাম্বার হচ্ছে আরএনএস অ্যাসিড ও আরএনএস ক্ষারকের মধ্যে সংঘটিত বিক্রিয়া। ওকে, এই যে একটা আরএনএস অ্যাসিড নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা আরএনএস ক্ষারক নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দুইটা বিক্রিয়া করে দিলাম। দুইটা বিক্রিয়া করে দিলে কি হবে? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন করে। তো এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে লবণ, আর পানি উৎপন্ন হবে H2O। বিক্রিয়াটা কেমন হয় এটা তো জানোস, এই যে ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন, এটার সাথে বিক্রিয়া করে H2O, এই যে হাইড্রোজেন। ওকে, আচ্ছা, আরএনএস তত্ত্ব অনুযায়ী সকল লবণ হলো নিরপেক্ষ। ওকে, মানে এই যে লবণটা ক্রিয়েট হবে এই লবণটা নিরপেক্ষ। কিন্তু অনেক লবণ তৈরি হয় যেগুলো হচ্ছে ফেরাস সালফেট, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভৃতি লবণ অম্লধর্মী হয়। আবার সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ফসফেট প্রভৃতি লবণ ক্ষারধর্মী হয়। লবণ কিন্তু অনেক লবণ অ্যাসিড হইতে পারে, অনেক লবণ ক্ষার হইতে পারে। ঠিক আছে, ওকে। আরএনএস ভাইয়া বলে হচ্ছে কি সবগুলো নিরপেক্ষ হবে, মানে অ্যাসিডও না ক্ষারও না, তার মানে এটা ভুল না। ওকে, তার মানে এটা একটা সীমাবদ্ধতা। হ্যাঁ, ওকে। এখন এই লবণগুলো কেন অ্যাসিড কেন ক্ষার, এটা কি আরএনএস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে? পারে না, তার মানে এটা সীমাবদ্ধতা। আর এখান থেকে এমসিকিউ তে আসবে ফেরাস সালফেট অম্লধর্মী না ক্ষারধর্মী। ঠিক আছে, খেয়াল রাখতে হবে নিচের কোন লবণ ক্ষারধর্মী, নিচের কোন লবণ অম্লধর্মী। আর প্রশ্ন কিভাবে আসতে পারে এটাও বলে দিচ্ছি। কোন অ্যাসিড বা ক্ষারক গ্যাসীয় অবস্থায় থাকলে এই মতবাদের সাহায্যে অম্ল ক্ষারক ধর্ম ব্যাখ্যা করা যায় না। তার মানে যে অম্ল ক্ষার কোনটা এটা ব্যাখ্যা করতে পারবো আরএনএস এর তত্ত্ব অনুযায়ী তখনই যখন HCl টা অ্যাকুয়াস অবস্থায় আসবে আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস অবস্থায় থাকবে। অ্যাকুয়াস মানে কি? লিকুইড আর কি। ঠিক আছে, লিকুইড জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ, তার মানে কি ক্ষারক ইয়াতে থাকতে হবে, অ্যাকুয়াস থাকতে হবে, অ্যাসিড অ্যাকুয়াস থাকতে হবে, তবেই তখন আরএনএস ভাইয়া ব্যাখ্যা করতে পারবে যে কি, যে এটা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। কিন্তু যদি বাই চান্স এগুলো গ্যাস হয়ে যায়, এগুলো গ্যাসই হয়ে যায়, তখন এটা পারবে না। এখানে অ্যামোনিয়া ক্ষারক, সরি, এখানে অ্যামোনিয়া HCl গ্যাসীয় অবস্থায় থাকার কারণে আরএনএস মতবাদ দ্বারা এদের অম্ল ক্ষারক ধর্ম ব্যাখ্যা করা যায় না। কিন্তু অ্যামোনিয়া অ্যাকচুয়ালি ক্ষারক, HCl অ্যাকচুয়ালি অ্যাসিড। HCl সেটা গ্যাস হোক আর তরল হোক, গ্যাস হলে এটা অ্যাসিড, আর অ্যামোনিয়া তো গ্যাস হোক আর তরল হোক আর কঠিন হোক এটাও ক্ষারক। ঠিক আছে, কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকলে এই দুইটা যদি গ্যাসীয় অবস্থা তখন আবার আরএনএস ভাই পারতেছে না। ঠিক আছে, কিন্তু একটু আগে দেখ HCl যে অ্যাসিড এটাও বলতে পারছিল, কিন্তু কখন? যখন HCl একুয়াস অবস্থায় ছিল। কিন্তু এখন যখন HCl এর গ্যাসীয় অবস্থায় আসে এটা অ্যাসিড যে এটা আর বলতে পারতেছে না।
ওকে, এবার হচ্ছে আরএনএস এর মধ্যে মানে আরএনএস তত্ত্ব অনুসারে কিছু এক্সেপশনাল বলছে, ঠিক আছে? এটা কিন্তু আরএনএস এ বলছে, এক্সেপশনাল গুলো আরএনএস এ বলছে, ঠিক আছে? আচ্ছা এক্সেপশনাল বলতে আরএনএস বলছে কি, আমি তোকে শুরুতে বলছি না এস প্লাস দান করে হবে না, সংজ্ঞায় লিখতে হবে এস প্লাস উৎপন্ন করে। উৎপন্ন করে। যেমন হ্যাঁ সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড, এটা কেউ দেখলে বুঝবে এটা যে অ্যাসিড, না এখানে কোনো এইচ আছে না কিন্তু ও একটা অ্যাসিড। কেন অ্যাসিড? সালফার ডাইঅক্সাইডকে যদি আমরা একটা জলীয় দ্রবণে মিশাই, হ্যাঁ জলীয় দ্রবণটা ধর H2O, তাহলে সালফার ডাইঅক্সাইডটা H2O এর সাথে বিক্রিয়া করবে না, হ্যাঁ বিক্রিয়া করে H2SO3 তৈরি করবে না, হ্যাঁ সালফিউরাস অ্যাসিড, হ্যাঁ সালফিউরাস অ্যাসিড তৈরি করবে। কিন্তু এই সালফিউরিক অ্যাসিডটা যেহেতু জলীয় দ্রবণের মধ্যেই তৈরি হয়েছে, তার মানে জলীয় দ্রবণ আমরা আগেই বলছি কোন যৌগ আকারে থাকে না, যৌগটা আয়ন আকারে বিভক্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষণস্থায়ী, দেখছো ক্ষণস্থায়ী, হ্যাঁ 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 কিছুক্ষণের মধ্যে ও আবার আয়ন আকারে চলে আসে, 2H প্লাস হ্যাঁ আর সালফেট 2 মাইনাস, সালফাইড 2 মাইনাস, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি ঘটলো, এখন কি H প্লাস তৈরি হয়ে গেল না? কিন্তু ওর মধ্যে শুরুতে H প্লাস ছিল না, না ও H প্লাস দানের কারণে কিন্তু ও জলীয় দ্রবণ মিশানোর কারণে H প্লাসটা উৎপন্ন হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছি? মানে জলীয় দ্রবণে দিছে তখন H প্লাস উৎপন্ন হয়েছে। H প্লাস হ্যাঁ উৎপন্ন কেন হয়েছে, কারণ ও আগে H2SO3 তে কনভার্ট হয়েছিল, এই যে হ্যাঁ পানির সাথে বিক্রিয়া করে। আর H2SO3 হচ্ছে মধ্যবর্তী ক্ষণস্থায়ী যৌগ, মধ্যবর্তী ক্ষণস্থায়ী যৌগ মানে কি, ও আলটিমেটলি তো H2SO3 অবস্থায় থাকবে না, ও একটু পরে বিভক্ত হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ও আয়ন হচ্ছে আকারে বিভক্ত হয়ে যাবে। মাঝখানে একটা ক্ষণস্থায়ী যৌগ, মানে মাঝখানে একটা পর্যায়ে, মাঝখানে একটা সময় ক্ষণস্থায়ী ধরে ক্রিয়েট হয়ে আবার বিভক্ত হয়ে যায়, ওকে ঠিক আছে? ঠিক সেম ভাবে কার্বন ডাই অক্সাইডও কি একই কাজ করে, কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া দিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? H2CO3 হ্যাঁ হ্যাঁ কার্বনিক অ্যাসিড তৈরি হয়। আর এটা একটা মধ্যবর্তী ক্ষণস্থায়ী যৌগ, এটার সাথে সাথে একটু পরে বিভক্ত হয়ে আবার বিয়োজিত হয়ে 2H প্লাস কার্বনেট 2 মাইনাসে ভাগ হয়ে যায়, ওকে আয়ন আকারে থাকে। কারণ জলীয় দ্রবণে কোনো যৌগ আকারে থাকে না, আয়ন আকারে থাকে, ঠিক আছে? ওকে তো এখানে দেখ H2 যেহেতু, তার মানে 2H প্লাস হবে, হুম এখানে যেহেতু H2 ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ 2H প্লাস হবে। আর হ্যাঁ বিক্রিয়া কিভাবে সেটা তো আর বুঝাইতে হচ্ছে না। H2 ছিল পানির H2, হ্যাঁ এই যে পানির H2, আর SO2 মাইনাস SO2 এর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে SO3। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো এটা হচ্ছে পানির H2, এটা হচ্ছে হ্যাঁ সালফার ডাইঅক্সাইড, এটার সাথে একটা অক্সিজেন যোগ করলে SO3 হয়ে যাচ্ছে, শেষ। হ্যাঁ হ্যাঁ নরমাল বিক্রিয়া একদম, হ্যাঁ ওকে। তার মানে এখান থেকে এমসিকিউতে মাস্ট আসবে যেটা এক্সেপশনাল, হুম আর কেমিস্ট্রি মানে এক্সেপশনাল জিনিসপাতি নিয়ে বেশি আসবে, হ্যাঁ? হ্যাঁ কোনটা হ্যাঁ নিচের কোনটি অ্যাসিড, হুম সালফার ডাইঅক্সাইড থাকবে, দেওয়া থাকতে পারে, কার্বন হ্যাঁ ডাইঅক্সাইড দেওয়া থাকতে পারে। এখন পোলাপাই না অনেকে এখানে ভুলটা করে ফেলে যে ভাবে যেখানে তো এস নাই, এস না থাকা মানে হ্যাঁ কি এটা অ্যাসিড না, কিন্তু এটা ভুল। হ্যাঁ 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 এস না থাকলে এটা অ্যাসিড হতে পারে, কেন হতে পারে এটা আমরা ব্যাখ্যা হ্যাঁ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ তারপর নোট অধাতুর অক্সাইড। এখন তার মানে কি আমরা কেমনে বুঝবো, যদি সালফার ডাইঅক্সাইড অপশনে না থাকে, কার্বন ডাইঅক্সাইড অপশনে না থাকে, কিন্তু অন্য কোনো একটা অক্সাইডের উদাহরণ দিয়ে থাকে, আমি যেটা আমি তোকে পড়াই নাই, তখন তুই কেমনে বুঝবি অপশন এটাই অ্যাসিড? অনেকেরই তো অক্সাইড হতে পারে, হ্যাঁ ঠিক না? অক্সাইড কি শুধু কার্বন হ্যাঁ ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড নাকি? না তো তখন আমার পড়ানোর বাইরে যখন আসবে, যদি সালফার ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের বাইরে আসে, তখন কেমনে বুঝবি যে অ্যাসিড? অধাতুর সাথে যখন অক্সাইড যুক্ত হয়, এগুলো হচ্ছে অ্যাসিড। হ্যাঁ যেমন কার্বন একটা অধাতু না, হ্যাঁ সালফার একটা অধাতু না। অধাতু মানে কি, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এর মধ্যে যে মৌলগুলো আছে, 18 হ্যাঁ ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে অনলি গ্রুপ 1 আর গ্রুপ 2, 1 2 গ্রুপ 1 আর গ্রুপ ধাতু 2, আর মৃৎখাত ধাতু হ্যাঁ, খাদ ধাতু আর মৃৎখাত ধাতু। মৃৎখাত ধাতু তার মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ধাতুগুলো ছাড়া যত ধাতু আছে ওইগুলো বেশিরভাগ অধাতুই বলা যায়। হ্যাঁ গ্রুপ 3 এর গুলো ধাতুর কাছাকাছি পড়ে, তো গ্রুপ 3 গুলো অধাতু বলা যাবে না। মোট কথা ওকে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 ওকে পর্যায় সারণী, ওকে। তার মানে অধাতুর সাথে কোনো অক্সাইড থাকলে এটা অবশ্যই কি হবে?
অধাতুর সাথে কোনো অক্সাইড থাকলে হ্যাঁ, তার মানে এটা অবশ্যই অ্যাসিড না, অ্যাসিড। কার মতে? আরহেনিয়াস এর মতে, তাই তো? আর্হেনিয়াসের মতে, হ্যাঁ। তার মানে আরহেনিয়াস এর মধ্যে ২ ধরনের অ্যাসিড পাওয়া যায়। যাদের মধ্যে হুম প্রতিস্থাপনে H+ বিদ্যমান। প্রতিস্থাপনে H হুম বিদ্যমান মানে কি? যারা জলীয় দ্রবণে H+ দিয়ে দেয় আরকি। হ্যাঁ, আর অধাতুর অক্সাইড মানে কি? আর আরেকটা হচ্ছে অধাতুর অক্সাইড, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই কার্বন অক্সাইড, ডাইঅক্সাইড, সালফার প্রোপাইন। ডাইঅক্সাইড। তার মানে আমি হুম, এক্সাম্পল কয়েকটা দিয়ে দিছি। এই নরমালি এক্সাম্পল থেকে আসে, এর বাইরে আসবে না। ওকে ঠিক আছে? ওকে ওকে। ওকে। এখন হচ্ছে ঠিক সেম ভাবে ক্ষারের ক্ষেত্রেও সেম। সব ক্ষার যে OH মাইনাস উৎপন্ন করবে এমন না, বা OH মাইনাস দিবে এমন না, বা ক্ষারের মধ্যে যে হুম OH মাইনাস উপস্থিত থাকতে হবে এমন না। মোট কথা জলীয় দ্রবণ OH মাইনাস তৈরি করলেই তো হচ্ছে, ঠিক না? ওর হ্যাঁ মধ্যে OH মাইনাস হ্যাঁ থাকতে হবে এমন না। ঠিক হুম সেম ব্যাখ্যা। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কি OH মাইনাস আছে? না, OH মাইনাস নাই। তার মানে ক্যালসিয়াম অক্সাইড তাও কিন্তু ক্ষার। কেন ক্ষার? ওকে যখন জলীয় দ্রবণে মিশাবি জলীয় তখন দ্রবণে কি দেবো হবে? তখন। H2 এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা ক্ষণস্থায়ী মধ্যবর্তী যৌগ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হ্যাঁ সাথে একটু পরেই বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2 প্লাস 2OH মাইনাস হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হুম এখানে 2 কার থেকে আসে, এটা তো জানোস। হ্যাঁ ক্যালসিয়ামের যোজনী 2, টু অক্সিজেন যোজনী হচ্ছে -2। তো 2 হ্যাঁ প্লাস 2 আর -2 কাটাকাটি গেছে, সেজন্য এখানে শুধু ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর ইয়াতে কিন্তু OH এর সাথে যখন যুক্ত হয়েছে, OH তো কি? OH এর যোজনী হচ্ছে -1, কিন্তু হুম ক্যালসিয়ামের যোজনী হচ্ছে +2, তার মানে +2 টা এখানে যাবে, 2 হ্যাঁ টা এখানে যাবে। আর 1 টা এখানে গেলে 1 তো আর লিখতে হয় না। হ্যাঁ ওকে? তারপর তোকে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি। ওকে দিচ্ছি দেখ। ওকে হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে ওকে এখন নোট। এখন অক্সাইড যুক্ত হলে আমরা বলছিলাম কি, যে এটা অ্যাসিড, কোনো অধাতুর হ্যাঁ সাথে অ্যাসিড। আবার কি তাহলে ক্ষারেরটা কেমনে চিহ্নিত করব? ক্ষারেরটা হচ্ছে ধাতুর সাথে যদি অক্সাইড যুক্ত হয়। হ্যাঁ অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল? অধাতুর সাথে অক্সাইড যুক্ত হ্যাঁ যৌগগুলো হচ্ছে যে অ্যাসিড, আর ধাতুর সাথে হ্যাঁ অক্সাইড যুক্ত যৌগগুলো হচ্ছে কি? ক্ষার। হুম যেমন ধাতু কোনগুলো? ক্যালসিয়াম, ওই গ্রুপ 2 মূলক। হ্যাঁ হ্যাঁ তারপর ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো তো বাচ্চাদের পড়া। ঠিক আছে? হ্যাঁ হুম অন্যান্য যৌগ এই যে এগুলো হচ্ছে আরএনএস ক্ষারক। ওকে, তার হুম মানে এইখানে বিক্রিয়া যেগুলো দেখাইছে এগুলো আসবে। ঠিক আছে? যেমন অ্যামোনিয়া, হুম অ্যামোনিয়ার মধ্যে কি OH আছে? না, OH নাই। কিন্তু OH না থাকলে ও ক্ষারক কেন? ওর সাথে যখন পানি কারণ যুক্ত জলীয় করবি দ্রবণে মিশ্রিত করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, অ্যামোনিয়াম প্লাস আর এমনি OH হয় মাইনাস OH মাইনাস। হয়ে যাবে, একটু পরে বিয়োজিত হ্যাঁ হয়ে। হ্যাঁ ঠিক সেম ভাবে হ্যাঁ ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষেত্র। তার মানে সেম আরএনএস এর হুম ক্ষেত্রে বেস কোনগুলা? যাদের প্রতিস্থাপিত OH মাইনাস থাকবে, মানে যাদের মধ্যে আগে থেকে OH থাকবে, অ্যামোনিয়াম হ্যাঁ হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার OH না থাকলে তখন কি আমরা চিহ্নিত করব? কোনো ধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয়। ঠিক আছে? হুম যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো ধাতু, গ্রুপ 1 আর 2 মূলক। হ্যাঁ আর অন্যান্য যৌগ যেটা এটাও রিপ্রেজেন্ট করতেছে না, এটাও হ্যাঁ রিপ্রেজেন্ট করতেছে না, এটাও রিপ্রেজেন্ট করতেছে না, কিন্তু তাও কি বেস বা ক্ষার হুম হুম আর্হেনিয়াসের মতে। এটাকে হ্যাঁ আমরা নাম দিচ্ছি অন্যান্য যৌগ। এই অন্যান্য যৌগ নিয়ে বেশি পড়ালেখা নেই, শুধু এটাই ওকে এক্সাম্পলটা পড়লেই হবে। অ্যামোনিয়াম হুম অ্যামোনিয়া। হুম ওকে, হুম ওকে, তার মানে আরএনএস শেষ। হ্যাঁ আমার একদম বরাবর টাইমে যে আমি বলতেছিলাম আরএনএস বরাবর আধা ঘন্টা শেষ করবো। আচ্ছা, তারপর দেখ, এখন কোনটা পড়াবো? এখন হচ্ছে ব্রোনস্টাইন লাউরি মতবাদ বা প্রোটনীয় হুম মতবাদ। তার মানে প্রোটনের সাথে সম্পর্কিত, হ্যাঁ প্রোটনের সাথে সম্পর্কিত। আচ্ছা, ব্রোনস্টেড কি বলছে? ব্রোনস্টেড আর লাউরি ভাইয়া বলছে যে
ভাই বলছে যে অ্যাসিড সেগুলাকে বলবো যে সকল যৌগ H+ বা H+ কে তো আমরা আরেক নামে ডাকতে পারি প্রোটন, তাই না? প্রোটন, হ্যাঁ। কেমিস্ট্রিতে দেখবি যে মানে কিছু একটা হইলে আমরা একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? হুম হুম কেন আমরা যাকে ভালোবাসি তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। নামে ডাকতে পারি, হ্যাঁ হ্যাঁ। ভালোবাসার মানুষকে কখনো বাবু, সোনা, ঠিক আছে? হুম হুম তো এখানে হুম H+ এর একটা নাম আছে, ওকে আমরা আদর করে কি ডাকবো? প্রোটন ডাকবো। প্রোটন, হ্যাঁ। তো এটা আবার ওই প্রোটন না, এটা এই কারণে বুঝেছি ওটাকে আবার একটা পরমাণুর ভিতর যে এখানে নিউক্লিয়াসের ভিতর যে প্রোটন থাকে, হ্যাঁ, এক যে জন্য। প্রোটন আর নিউট্রন থাকে, এখানে চারপাশে ইলেকট্রন থাকে, হ্যাঁ, এটা হুম, আবার ওই প্রোটন না, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা H+ কে কেন প্রোটন বলা হয় এটাও বলে দিই, ঠিক আছে? হাইড্রোজেনের আচ্ছা, পারমাণবিক সংখ্যা কোনটা? এক না? এক। তো এক মানে কি, ওর মধ্যে এখানে একটা প্লাস আছে, প্রোটন আছে, আর এখানে একটা একটা নেগেটিভ ইলেকট্রন আছে। ইলেকট্রন আছে। তো H+ মানে কি? H+ মানে ও একটা ইলেকট্রন ছেড়ে দিছে। একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো একটা ইলেকট্রন ছেড়ে দিলে ওর মধ্যে এখন থাকে কি, শুধু প্লাস না? শুধু একটা প্লাস থাকে। তো এই প্লাসটা কি একসময় এটাকে মাঝখানে যেটা থাকতো এটাকে প্রোটন বলতাম না আমরা? হ্যাঁ, নিউক্লিয়াসে প্রোটন থাকে। নিউক্লিয়াসে প্রোটন, তো এখন তো একটাই প্রোটনই আছে, তো এটাকে সেজন্য H+ হ্যাঁ, কে প্রোটন বলি। H প্লাস বা প্রোটন, হ্যাঁ। তো ওকে আদর করে এই নাম কেন দিচ্ছি এটা বুঝিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তাহলে অ্যাসিড কোনগুলা? ব্রোনস্টেড আর লাউরির মতবাদ অনুসারে যেগুলা H+ বা প্রোটন দান করে। এই ক্ষেত্রে কিন্তু দান হ্যাঁ। করে এই ক্ষেত্রে উৎপন্ন করতে হবে না, দান করলেই হবে। হুম যারা দান হুম করতে পারবে তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। আর বেস যারা বলবো, যারা হচ্ছে H+ গ্রহণ করে, হুম। যে সকল যৌগ H+ গ্রহণ করবে তাদেরকে বেস বলবো বা ক্ষার বলবো, আর যে সকল যৌগ H+ দান করবে তাদেরকে প্রোটন বা অ্যাসিড বলবো। সরি, প্রোটন ওকে। বলতেছি, অ্যাসিড বা অম্ল বলবো, অ্যাসিড বা অম্ল বলবো। ঠিক আছে? আচ্ছা, এই হুম। ক্ষেত্রে পানির উপস্থিতি বা জলীয় দ্রবণ অপরিহার্য নয়। ওই যে হ্যাঁ। আমরা আনালিসিসের সীমাবদ্ধতায় পড়ে আসছিলাম যে জলীয় দ্রবণই লাগবে, জলীয় দ্রবণ হুম ছাড়া হুম হবে না। তার মানে ব্রোনস্টেড একটু আপডেট করছে ব্যাপারটাকে। আমরা এখন হ্যাঁ। অ্যাসিড কার যেগুলো জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওগুলাও চিহ্নিত করতে পারবো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। হুম 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 আবার ভৌত অবস্থারও বাধ্যকতা নেই। ভৌত অবস্থার বাধ্যকতা হুম নেই বলতে কি, আরএনএস ভাইয়া কি বলছিল? ভাইয়া বলছিল যে অবশ্যই জলীয় দ্রবণ। গ্যাসীয় হইতে হবে। হ্যাঁ, গ্যাসীয় বলতেছি, অ্যাকুয়াস হলে অ্যাকুয়াস হইতে হবে। ও চিহ্নিত করতে পারে। হ্যাঁ। গ্যাসীয় হলে আমরা দেখছি ও আর পারতেছে না। HCl গ্যাসীয় হুম। যখন হয়েছে ও বলতে পারতেছে এটা অ্যাসিড, ঠিক না? হ্যাঁ কিন্তু হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে এটা যেন বাধা হয়ে না আসে, আমাদের প্রফেসর আর লাউরি ভাই আরেকটা আপডেট করছে। ওদের মতবাদ হুম অনুসারে ওরা যে মতবাদটা দিচ্ছে যে H+ দান করলে অ্যাসিড, H+ গ্রহণ করলে ক্ষার, এই মতবাদগুলা ভৌত অবস্থার উপরেও ডিপেন্ডেন্ট না। মানে এটা যে হুম গ্যাসীয় হইতে হবে বা অ্যাকুয়াস হইতে হবে এমন না, এটা সব ক্ষেত্রে খারাপ। হুম ওকে। অর্থাৎ অ্যাসিড বা বেস যে অবস্থা থাকবে না কেন, সেই অ্যাসিড বা বেসের অম্লক্ষারক ধর্মকে ব্রোনস্টেড লাউরি মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায়। যায়। ওকে, যেমন HCl, হুম HCl একটা অ্যাসিড, হুম ভাইয়া বলছিল, কোন ভাইয়া? আরএনএস ভাইয়া বলছিল। হ্যাঁ। কিন্তু ও বলছে যে, কিন্তু আরএনএস ভাইয়া এটা বলতে পারে না এটা যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন কি হয়। হুম। কিন্তু ওর ক্ষেত্রে দেখ এখানে কোনো লেখা আছে গ্যাস, অ্যাকুয়াস, না সলিড, না, কোনো অবস্থা লেখা নেই। কোনো অবস্থা লেখা নেই, কারণ এটাকে সব অবস্থার ক্ষেত্রে খাটবে। ওকে। তো ব্যাপারটা কি, এখানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখান থেকে প্রশ্ন মাস্ট আসবেই, হয় এমসিকিউতে হুম নয় সৃজনশীলে। খুব সহজ হুম একটা ব্যাপার, শুধু আমরা কনফিউজ হয়ে যাই। ওকে। এটা একদম ইজিলি বলতে হবে, ঠিক আছে? হুম মানে এত ডিপে হুম যাওয়ার দরকার নেই, যা বলবো তা। ওকে। HCl, হুম আমরা এখনো জানি না কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। ধরো HCl যে অ্যাসিড নাম ভুলে গেছি, হুম এটা HCl, এটা কি পানি না? হুম যখন দুইটা বিক্রিয়া দিছি, হুম H3O+ আর Cl- সেল মাইনাস। ক্রিয়েট হয়েছে। কেমনে ক্রিয়েট হয়েছে? হুম। আগে হাইড্রোজেন দুইটা ছিল, এখন এটার সাথে যুক্ত হয়ে তিনটা হাইড্রোজেন হয়েছে। এটা আর হাইড্রোজেন আগে হয়েছে। তো ও একটা ছিলই, যেহেতু হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি পজিটিভ যুক্ত হওয়া না? হ্যাঁ তার মানে এখানে একটা পজিটিভ চার্জ বেড়ে গেছে না? হ্যাঁ। ওকে, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে পজিটিভ কেন যুক্ত হওয়া এটা আমি বুঝেছি একটু আগে যেটা আঁকছি, এই যে প্রোটন মানে তো হুম পজিটিভ, হুম ঠিক আছে? হুম ওকে, হুম আর H2O কি করছে? ওর হাইড্রোজেনের গ্রহণ করছে না, H2O ছিল বলে তো হ্যাঁ হাইড্রোজেনটা দিছে। হ্যাঁ HCl কাকে দিছে হাইড্রোজেনটা? H2O কে দিছে। হ্যাঁ তার মানে এখন দেখ তো অ্যাসিড কি বলছে, ব্রোনস্টেড লাউরি কি বলছে, যে H+ দিবে সে অ্যাসিড। এখানে H+ দিচ্ছে কে? HCl দিচ্ছে না? হ্যাঁ। তার মানে HCl হচ্ছে কি অ্যাসিড।
হুম আর যে H+ গ্রহণ করবে সে কি ক্ষার। ক্ষার। তার মানে এখানে H+ গ্রহণ করতেছে কি H2O না, হুম H2O গ্রহণ করতেছে, তার মানে H2O হচ্ছে ক্ষার, বুঝছি। তার মানে পানি ক্ষার। কিন্তু হুম HCl যখন H+ দিয়ে দিছে, H দিয়ে দিছে, হ্যাঁ অ্যাসিড যখন H হ্যাঁ দিছে, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কি অ্যাসিডে তো H দিবে, ঠিক না? হ্যাঁ তো অ্যাসিড হ্যাঁ যখন H দিয়ে দেয়, H দেওয়ার পর ও যেটাতে কনভার্ট হয়, H হুম দেওয়ার পর ও যেটাতে কনভার্ট হয় হ্যাঁ ওইটাতে কনভার্ট হইছে না। আগে ছিল হ্যাঁ HCl, এখন H দিয়ে দিছে, তার মানে H বাদ গেছে, তার মানে ও এখন ক্লোরিন হ্যাঁ মাইনাসে কনভার্ট ক্লোরিন হবে, মাইনাস। ঠিক কিনা? হ্যাঁ, তো ওকে একটা ইলেকট্রন গ্রহণ করছে। কে ক্লোরিন? হ্যাঁ, ক্লোরিন আয়ন আকারে কেমনে আছে? আয়ন আকারে এই কারণে আছে, যখন HCl আকারে ছিল, HCl আকারে আছে মানে কি H প্লাস H প্লাস Cl ক্লোরিন মাইনাস মাইনাস। আকারে ছিল, তো প্লাস হুম, মাইনাস কাটাকাটি গেছে গা, সেজন্য এটা লিখতে হয় না। তো তাই এখানে তো লেখা হয়েছে Cl মাইনাস। আরে শুন, তোকে আমি কি বললাম, ওকে। যখন HCl আকারে আছে তখন হুম, লিখতেছি না, কেন লিখতেছি না, যখন HCl আকারে কারণ ছিল তখন তো প্লাস মাইনাস কাটাকাটি চলে প্লাস গেছে। মাইনাস কাটাকাটি গেছে, কিন্তু এখন যখন প্লাস মাইনাস কাটাকাটি যাওয়ার পর এখন যখন H প্লাসটা গেছে গা অন্য জায়গায়, হ্যাঁ তো তার হ্যাঁ। মানে এখানে তো আগে একটা পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জটাকে কাটতেছিল, কিন্তু এখন কি এই পজিটিভ হুম, চার্জটা আছে আর না। নাই, তার মানে ও নেগেটিভ চার্জটা এখন শো করবে না, হুম, এটাই। ও আচ্ছা বুঝছি বুঝছি। আর পজিটিভ, এই যে পজিটিভ নেগেটিভ ক্রিয়েট হয়ে বলে তোরা ইয়ে গঠন করে, যৌগ গঠন করে, হ্যাঁ। যেমন সালফিউরিক অ্যাসিড, হুম, CH2 কেন যে SO4 এর সাথে যুক্ত হয়েছে, ওর কি টাকা বলছেন? কারণ SO4 কি, না। SO4 এর আয়ন হচ্ছে 2 মাইনাস, ওর ইলেকট্রন ঘাটতি, হ্যাঁ ওর মধ্যে দুইটা ইলেকট্রন বাড়তি আছে 2 মাইনাস, হ্যাঁ হ্যাঁ। আর H2 কি, তার মানে দুইটা ইলেকট্রন যেহেতু বাড়তি আছে, দুইটা ইলেকট্রনকে ইয়া করতে নিউট্রালাইজ করতে দুইটা জারণ মান শূন্য হওয়ার জন্যই তো করে। দুইটাই, হ্যাঁ দুইটাই পজিটিভ চার্জ লাগবে না। হুম, তো একটা হাইড্রোজেনের একটা পজিটিভ চার্জ, তাহলে দুইটা হাইড্রোজেনের দুইটা পজিটিভ চার্জ, তাহলে H2 SO4, তাহলে এখন আর ওর হ্যাঁ নেগেটিভ চার্জটা কেটে গেল, বুঝছি। ঠিক আছে। কিন্তু এখন যখন হুম H প্লাসটা আলাদা হয়ে গেছে তখন তো Cl মাইনাস এর ওর যে মাইনাস সাইন এটা শো করবে। হুম এখন একটা ব্রনস্টেডের লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড যেটা আছে ও যখন H প্লাস হুম দিয়ে দিবে ও তো অবশ্যই H প্লাস দিবে, তাহলে হুম। অ্যাসিড ব্রনস্টেডের লাউরি মতবাদ হ্যাঁ অনুসারে। এখন ব্রনস্টেড লাউরি হ্যাঁ। এটাও বলছে যে যখন H প্লাস দিয়ে দিবে, হুম ওকে, যখন H প্লাস দিয়ে দিবে, যখন H প্লাস দেওয়ার পর যে যৌগটা বাকি থাকবে মানে যেটা ক্রিয়েট হবে, এই যে হ্যাঁ অ্যাসিড থেকে যে যৌগটা ক্রিয়েট হবে এটাকে বলবো হ্যাঁ। অনুবন্ধী ক্ষারক। এটাকে কি বলবো? অনুবন্ধী কারক, হ্যাঁ হ্যাঁ। অনুবন্ধী ক্ষারক। আর হুম তারপরে ঠিক উল্টাটা হবে, এটা আগে বেস ছিল বা খাচ্ছিল পানি, পানি খাচ্ছিল না, কারণ কেন ও H হুম। প্লাসটা গ্রহণ করতেছে, হ্যাঁ আর গ্রহণ করার পর ও যেটাতে কনভার্ট হবে হ্যাঁ। এটাকে বলবো অনুবন্ধী অম্ল, নদী অম্ল। ঠিক আছে। এটা জাস্ট হ্যাঁ কনফিউজ হয়ে যায় যে আমরা পরীক্ষার মধ্যে দুম করে একটা প্রশ্ন দিবে, নিচের কোনটি একটা বিক্রিয়া দেখা দিবে, অনুবন্ধী ক্ষার কোনটা অনুবন্ধী অম্ল কোনটা চিহ্নিতকরণ করো, হুম একদম ইজি না। যেটা অ্যাসিড ছিল, অ্যাসিডটা যখন H প্লাস দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর যেটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, আর যেটা ক্ষার ছিল হুম। ও যখন H প্লাস গ্রহণ করছে, H প্লাস গ্রহণ করার তখন পরে ও অম্ল হয়ে গেছে। অম্ল হয়ে যায়নি, ওর নাম দিছে অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল মানে ও অম্ল না, ঠিক আছে, এটা ও এমনি আচ্ছা। নাম দিছে এমনি, ওকে। ওকে। হুম তো তার মানে আমি যদি এখন হুম। এগুলো একটু মুছে দিই, বোর্ডটা আচ্ছা। পরিষ্কার করি, ঠিক আছে। হুম। তারপর আমি ধর এখানে একটা কাজ করতেছি, কি কাজ করতেছি বলতো? ওকে। কি কিছু লিখবা? হ্যাঁ, আচ্ছা। ঠিক আসে না কেন? আচ্ছা হুম, ইয়ে অন করে রাখছিস কেন? আচ্ছা বাদ দে, আরেকটা উদাহরণ, ঠিক আছে। ওকে। হুম নাইট্রিক অ্যাসিড হুম H2O, হুম। এই বিক্রিয়াটা তুই আমাকে বুঝে দে, নাইট্রিক অ্যাসিড কেন অ্যাসিড, আমি তোকে চারটা প্রশ্ন করবো, নাইট্রিক অ্যাসিড কেন আচ্ছা অ্যাসিড, H2O কেন ক্ষার, আর অনুবন্ধী অম্ল আর অনুবন্ধী ক্ষার কোনটা, আচ্ছা। দেখি বল, আমাকে বল বুঝাইবো, আমি তোর সামনে বিক্রিয়াটা রেখে দিছি।
ইভেন কোনটা হ্যাঁ অনুবন্ধী অম্ল কোনটা অনুবন্ধী ক্ষার এটাও লেখা আছে তোর সামনে, তুই যে হ্যাঁ আমাকে হ্যাঁ বুঝাই বলবি। এখানে তো ব্রোনস্টেড আর লাউরির মতবাদ অনুসারে হুম, অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে কি, হুম, যে সকল যৌগ H প্লাস বা প্রোটন দান করে। হ্যাঁ, হুম, তো আমি এখানে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতেছি কি হুম, ও সংকেত হচ্ছে কি HNO3, ঠিক হুম, আছে। আচ্ছা, হুম, তো ও এখানে H প্লাস আর NO3 মাইনাস, ওদেরকে হুম, ভাঙলে আমি এই দুইটা জিনিস পাবো। তো H প্লাস কি ও দিচ্ছে। দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরপরে বেসের সংজ্ঞা বলছে কি, যে সকল যৌগ H প্লাস বা প্রোটন গ্রহণ করে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আছে কি, বেস হিসেবে আসে হচ্ছে পানি। হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেস তো হিসাবে আমরা যখন বেস বেস হিসেবে কেন পানি আছে, মানে পানিকে কেন বেস বলা হচ্ছে? কারণ এখানে আমরা কি মানে কেন কেন দাঁড়াবো, জলীয় দ্রবণ হিসাব করবো নাকি পানির সাথে বিক্রিয়া না, করাবো, ওই না, জন্য না। পানিকে এই কারণে বেস বলা হচ্ছে কারণ পানি সেই H প্লাসটা গ্রহণ করতেছে যেটা নাইট্রিক অ্যাসিড ছাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, পানি সে H প্লাসটা গ্রহণ করতেছে দেখে। তো ওই পানি ওই H প্লাসটা গ্রহণ করার ফলেই তো H3O প্লাস উৎপন্ন করছে। হুম, তো ওকে, H3O প্লাস উৎপন্ন করছে হুম, কারণ এখানের মধ্যে, দাঁড়াও এক মিনিট। তো এইচ মানে অ্যাসিডের মানে নাইট্রিক অ্যাসিডের এইচ আর বেসের যে পানি ছিল H2O আর এইচ মিলে H3 হয়েছে। হুম, আর এখানের মধ্যে NO3 এর যে আমরা যে মানে ভাগ করছিলাম না, NO3 মাইনাস, ওই হুম, NO3 মাইনাস NO3 মাইনাসের জায়গায় রয়ে গেছে। হুম, আর যে অক্সিজেনটা ছিল হুম। পানির, ওইটা মানে অনুবন্ধী অম্ল হিসেবে H3O প্লাস আচ্ছা, হিসেবে না, আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা না, প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ বলো। অনুবন্ধী অম্ল কি? কেন এটাকে আমরা অনুবন্ধী অম্ল বললাম? অনুবন্ধী অম্লটা কি? দাঁড়াও, এটা কেমনে বুঝাইতাম আমি। এটা তো একদম ইজি। ক্ষার যখন H প্লাসটা হ্যাঁ, গ্রহণ করে ফেলে ও তখন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তখন ও যেটাতে তখন কনভার্ট হয় এটাকে ওটাই বলা হচ্ছে অনুবন্ধী অম্ল। অম্ল। উল্টা হয়ে যায়, কিন্তু নামটা উল্টা হয়ে যায়। হ্যাঁ ও হ্যাঁ আগে ক্ষার ছিল, হ্যাঁ এখন অনুবন্ধী আসার কারণে এটা অম্ল হয়ে যাবে, অনুবন্ধী অম্ল। হ্যাঁ আর এসিড যখন ও আগে এসিড ছিল, এসিডের কাজ কি H প্লাস দান করা না? হ্যাঁ, এসিড যখন H প্লাস দান করে ফেলবে, ও দান যেটা করে ফেলছে, দান করে ফেলার পর ওইটাতে ও কম্বাইন তখন করে, অনুবন্ধী ক্ষারক হয়ে যাবে। এটাকে হ্যাঁ অনুবন্ধী ক্ষারক বলবো আমরা। হ্যাঁ ঠিক আছে, এই অনুবন্ধী হ্যাঁ, অম্ল অনুবন্ধী ক্ষারক নিয়ে প্রশ্ন অবশ্যই আসবে, ওকে শিওর। ওকে, ঠিক আছে, হুম ওকে। এখন কথা হচ্ছে যে হুম, অনুবন্ধী অম্লকে ইংলিশে কনজুগেট অ্যাসিড বলে, আর অনুবন্ধী ক্ষারককে ইংলিশে কনজুগেট বেস বলে। তার মানে অনুবন্ধী ইংলিশ হচ্ছে কনজুগেট। ঠিক আছে, কনজুগেট, হ্যাঁ কনজুগেট, ওকে। ওকে, একদম ইজি না টপিকটা? হ্যাঁ হ্যাঁ ইজি আছে, ওকে, আমরা এখন মুছে দিই। ওকে, এই যে একদম সংজ্ঞা, অম্ল। হুম অম্ল যখন একটা H প্লাস দান করে ফেলে, দান মানে কি মাইনাস, মাইনাস মানে কি ওর থেকে হুম চলে হুম যাচ্ছে ব্যাপারটা, বিয়োগ হুম হুম, বিয়োগ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে যখন দিতে, তখন যেটা ক্রিয়েট হয় এটা অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক, আর হ্যাঁ, ক্ষারক যখন একটা H প্লাস গ্রহণ করে, ও যেটা চাচ্ছে সেটাই গ্রহণ করবে, হুম হুম, এটা যখন গ্রহণ করে ফেলে তখন এটা অনুবন্ধী অম্ল। অম্ল, তার মানে সহজ ভাষায় কথা বলতে গেলে এসিড আর অম্ল যখন নিজ নিজ কাজ করে ফেলবে, যার যেটা কাজ, হুম এসিডের কাজ H হুম, প্লাস ছাড়া, ক্ষারকের কাজ হচ্ছে H প্লাস গ্রহণ করা। হ্যাঁ, এই জাওয়াদ, এই জাওয়াদ, এদিকে আয়। দরজাটা অফ কর। ওকে, তাহলে দেখ অনুবন্ধী অম্ল বুঝতে পারছি। হুম, হ্যাঁ আচ্ছা, যে মানে যে যার যেটা কাজ, এসিডের যেটা কাজ আর ক্ষারের যেটা কাজ, এটা কাজটা করে ফেলার পর ওরা যেটাতে কনভার্ট হয়ে যায়, তখন নামটা উল্টে হ্যাঁ, যায়, তার নামের আগে একটা অনুবন্ধী আসে, হুম, এটাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অনুবন্ধী ক্ষারকের আর অনুবন্ধী অম্লের সংজ্ঞা অবশ্যই লিখতে বলবে, আমি একদম ড্যাম শিওর, হুম, জ্ঞান মুলুকে। ওকে, তো সংজ্ঞাটা লিখে দিবি। যে কোনো অম্ল হতে, হুম এইখানে পোলাপাইন একটা ভুল করে ফেলে, যে কোনো অম্ল হতে H প্লাস নির্গত হলে, ওরা শুধু বলে যে H প্লাস নির্গত হলে যা অবশিষ্ট পাওয়া যায় তাকে অনুবন্ধী ক্ষারক বলে। ব্যাপারটা কি, HCl ছিল, HCl নির্গত হয়ে গেছে, নির্গত হয়ে যাওয়ার হ্যাঁ, পর যেটা অবশিষ্ট আছে, ক্লোরিন মাইনাস অবশিষ্ট আছে, এই হুম, ক্লোরিন মাইনাসটাকে আমরা কি বলবো, অনুবন্ধী ক্ষার বলবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নরমাল সূত্র। কিন্তু কোনো পোলা হুম যদি এটা লিখতে ভুলে যায় যে একটা অ্যাসিড
এই জিনিসটা যদি লিখতে ভুলে যায় ফুল কেটে দিবে। আচ্ছা। তার মানে একটা H+ দান করলে যখন যেটা অবশিষ্ট থাকবে সেটাই কি অনুবন্ধী ক্ষারক ক্ষারক। কয়টা? এখন যদি H2SO4 থাকতো, H2SO4 থাকতো, এটা হ্যালো। হ্যালো, হ্যাঁ, এখন যদি H2SO4 থাকতো মানে সালফিউরিক হ্যাঁ অ্যাসিড, দেখি হ্যাঁ বলতো এটার অনুবন্ধী ক্ষারক কোনটা? H2SO4 এর অনুবন্ধী কোনটার? এটা এই যৌগটার অনুবন্ধী ক্ষারক কোনটা? তোকে ডাইরেক্ট এবার প্রশ্ন করবে যে সালফিউরিক অ্যাসিডের 2H অনুবন্ধী প্লাস 2H+ অনুবন্ধী ক্ষারক কেন? এটার ক্ষেত্রে H প্লাস হইলো না, ওইভাবে বলছি। অনুবন্ধী ক্ষারক তো মানে কি একটা H+ চলে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে, তো এখান থেকে যদি একটা H+ চলে যায় মানে একটা হাইড্রোজেন চলে যায় অবশিষ্ট তাহলে SO4 2 মাইনাস হবে। HSO4 মাইনাস থাকে না, হুম। ঠিক কিনা? হাইড্রোজেন গ্যাসে হুম একটা আরেকটা অবশিষ্ট রয়ে গেছে না, হুম তবে এটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষারক। আচ্ছা বুঝছি। তখন এটাকে বলবো না যে যদি দুইটা হাইড্রোজেন চলে যায়, দুইটা হাইড্রোজেন 2H+ হুম চলে যায়, দুইটা হুম হাইড্রোজেন চলে গেলে এখানে সালফেট তৈরি হতো না, সালফেট 2 মাইনাস, হুম 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 সালফেট 2 মাইনাস, হ্যাঁ এটাকে কিন্তু কখনো অনুবন্ধী ক্ষারক বলবো না। বুঝছি। একটা যাওয়ার পর কি হয়েছে সেটা ওকে দেখো। তার মানে ওকে। ক্ষারকের ক্ষেত্রে উল্টা হবে, একটা গ্রহণ করলে, হুম ঠিক না? হুম যে কোনো ক্ষারকের সাথে একটি H+ যুক্ত থাকলে যা পাওয়া যায় তাকে অনুবন্ধী অম্ল বলে। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ ক্ষারকের সাথে যুক্ত হলে এটা অম্ল হয়ে যাবে, নামটা উল্টে যায় না, বলছিলাম না? হ্যাঁ অম্লের সাথে যখন অ্যাসিড কেটে দেয় তখন নামটা উল্টায়, অম্লটা ক্ষারক হয়ে যায় আর নামের আগে অনুবন্ধী আসে। হ্যাঁ তো তোকে H2SO4 এর যে উদাহরণটা দিছি এটা এখানে এই উদাহরণটা এবার লেখা আছে, ঠিক আছে একদম। ওকে। তার মানে মানুষ কোন জায়গায় ভুল করে এগুলো আমি মার্কিং করে রাখছি, ঠিক হ্যাঁ আছে? তো আশা করি ভুল হওয়ার কোনো চান্স নাই। হুম তো এরকম কয়েকটা উদাহরণ যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে তো কয়েকটা উদাহরণ জেনে রাখা ভালো, ঠিক আছে? হুম যেমন হুম এটা হচ্ছে কি কার্বনেট, ঠিক আছে? হ্যাঁ H3O3 মাইনাস, আর এটা হচ্ছে ক্ষারক। হুম কেন ক্ষারক? হুম ও এখন ওকে নিশ্চয়ই H টা দিয়ে দিবে, হ্যাঁ H টা দিয়ে দিতে আর কারণ ও অম্ল, সেই H টা গ্রহণ করো কিসে কনভার্ট হচ্ছে H3O প্লাস না, হ্যাঁ কথা সত্য কিনা? হ্যাঁ আর ও ছেড়ে দেওয়ার পর ও কিসে কনভার্ট হয়েছে? কার্বনেট আয়নে কনভার্ট হয়েছে। হুম তার মানে অ্যাসিড যখন H+ ছেড়ে দিচ্ছে ও কার্বনেট আয়নে কনভার্ট হয়েছে, তার মানে এটাকে বলবো অনুবন্ধী ক্ষারক। হ্যাঁ আর H2 আগে ক্ষারক ছিল H2O, এটা H+ যখন গ্রহণ করছে আর গ্রহণ করার পর যেটা ক্রিয়েট হয়েছে এটাকে বলবো অনুবন্ধী অম্ল। বুঝতে হ্যালো। পারছি? হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ তো এগুলো সব ক্ষেত্রে তুই পড়ে রাখবি, এগুলা ওকে। সেম সেম। তবে হ্যাঁ, সব থেকে হুম ইয়া দুইমুখী সাপ শুনছস কথাটা? হ্যাঁ মানে যে সবসময় এদিকেও নাচে ওদিকেও নাচে। আমার এখন একজনের কথা মনে পড়তেছে। হ্যাঁ, আমার অনেকের কথাই মনে পড়তেছে। তবে আমাদের এখন একজনের কথা মনে পড়তে হবে, কার কথা জানোস? আমার কথা বলো। পানির কথা। ওকে। পানি একটা হচ্ছে কেন? দুইমুখী সাপ। কেন? হুম ও কখনো অম্ল হিসেবে কাজ করে, কখনো ক্ষার হিসেবে কাজ করে। ওকে। তার মানে পানি হচ্ছে উভধর্মী যৌগ। পানি কি? সমধর্মী। উভধর্মী যৌগ। তার হুম মানে পরীক্ষায় যদি আসে উভধর্মী যৌগ কাকে বলে পারবি না লিখতে? হুম 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 যে যৌগগুলো অম্ল এবং ক্ষার দুই হিসেবে কাজ করে, হুম কখনো অম্ল হিসেবে কখনো ক্ষার হিসেবে, এটা ডিপেন্ডেন্ট হুম সিচুয়েশনের উপর, ঠিক আছে? তার মানে হুম আমরা তার মানে আমরা তো অম্ল আর ক্ষারের বিক্রিয়া দিতেই পারি, তাই না? হ্যাঁ লাউরির মতামতগুলো দেখ, সবসময় আমরা অম্ল আর ক্ষারের বিক্রিয়া দিচ্ছি, হ্যাঁ আর বিক্রিয়া দেওয়ার ফলে যেগুলো ক্রিয়েট হচ্ছে একটা নাম আছে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক। হুম এখন পানি যদি অম্ল হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে, দুইটা বিক্রিয়া দিয়ে দিই, পানির সাথে পানির হুম বিক্রিয়া দিই, তাহলে ব্যাপারটা কি হয়? হুম H3O হবে। প্লাস ক্রিয়েট হয়, হুম ঠিক আছে? তার মানে এখান থেকে একটা H, সরি এখান থেকে একটা H এখানে আসবে, একটা H, অনলি একটা H, তখনই আমরা বলবো হুম যে অনুবন্ধী অম্ল, এর আগে তো বলতে হ্যাঁ পারবো হ্যাঁ না। তার মানে না একটা H গেছে, তার মানে বাকি আছে কি? এখানে বাকি আছে OH মাইনাস না, হ্যাঁ OH মাইনাস, এই OH মাইনাসটা এখানে বসে যায় যেভাবে আছে, হ্যাঁ?
তো হুম ও আগে ছিল অ্যাসিড, অ্যাসিড যখন কাজ করে বলছে তার কাজ এক্সপ্রেস দিয়ে ফেলার পর ও কিসে কনভার্ট হয়েছে? ওয়েস্ট মাইনাসে। তার মানে এখানে ওয়েস্ট মাইনাসটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, হ্যাঁ আর ক্ষারকটা যখন তার কাজ করে বলছে, ক্ষারকের কাজ কি? H+ গ্রহণ করা। হ্যাঁ ও যখন তার কাজটা করে বলছে, গ্রহণ করে বলছে, তখন ও কনভার্ট হয়েছে H2O+, আর এটাকে বলবো আমরা অনুবন্ধী অম্ল। হুম পারবি আশা করি? হ্যাঁ একদম ইজি টপিক। হ্যাঁ এই মা ওকে, অনুবন্ধী যুগল কাকে বলবো? হুম হুম এটা একদম সহজ, আমি এত কথা বলতেছি না, এতক্ষণ যা উদাহরণ দিচ্ছি আচ্ছা এটা দিয়ে বলি। হুম HCl যখন কি করে, হাইড্রোজেন আয়ন দিয়ে ফেলে, চল হুম হাইড্রোজেনটা দিয়ে ফেলছে, বাকি থাকে কি? ক্লোরিনটা, ক্লোরিন মাইনাসটা হ্যাঁ বাকি থাকে না? হ্যাঁ এই ক্লোরিন মাইনাসটাকে বলা হয় কি? অনুবন্ধী ক্ষারক। ওকে অনুবন্ধী ক্ষারক, এটা তো আমরা জানতাম এতক্ষণ হুম পরে আসছি। আর এই অনুবন্ধী ক্ষারক ও আর কি হিসেবে ছিল? HCl হিসেবে ছিল না? হ্যাঁ কথা বুঝতে পারছো? ও আর কি হিসেবে ছিল? হ্যাঁ HCl। হ্যাঁ তার মানে অনুবন্ধী ক্ষারকটা হচ্ছে ক্লোরিন মাইনাস, আগে ছিল HCl, তাই হ্যাঁ না? এই দুইটাকে হ্যাঁ একসাথে বলবো অনুবন্ধী যুগল। হুম বুঝতে পারছি? হুম অনুবন্ধী যুগল কি? হ্যাঁ, বুঝি নাই অনুবন্ধী যুগলটা কি বুঝাতে পারছি? হ্যাঁ অনুবন্ধী তাহলে ক্ষারের ক্ষেত্রে কি হবে? অনুবন্ধী যুগল ক্ষারকের ক্ষেত্রে কি হবে? ধর আগে H2O ছিল, হ্যাঁ H2O টা ওই যে এসিড যে H+ আছে, এই যে H+টা ছাড়ছিল, এটাও হুম গ্রহণ করে না? গ্রহণ করে ফেলার হ্যাঁ পর বলে তো ও ক্ষার। হ্যাঁ হ্যাঁ গ্রহণ হ্যাঁ করার পর ও কিসে কনভার্ট হয়? H3O আছে না? হ্যাঁ তখন এই দুইটাকে একসাথে বলবো অনুবন্ধী যুগল, এই দুইটাকে একসাথে বলবো। ওকে তার মানে ওকে অনুবন্ধী যুগল কি বুঝাতে পারছি? হ্যাঁ তাহলে এইগুলো, এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, ওকে হুম এই যে একটা বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়াটা দেখাই দিলাম। HCl এর সাথে পানি বিক্রিয়া দিচ্ছে, HCl হচ্ছে H+ দিচ্ছে, সেজন্য এটা অ্যাসিড, আর H2 হচ্ছে যে পানি হচ্ছে যে অ্যাসিড গ্রহণ করতেছে, তাই এটা হচ্ছে কি? ক্ষার। আর HCl যখন অ্যাসিড দিয়ে ফেলার পর ও কিসে কনভার্ট হচ্ছে? ক্লোরিন মাইনাসে, হুম তার মানে হুম অনুবন্ধী ক্ষারক। আর H2O টা কি? হ্যাঁ H+ টা গ্রহণ করার পর কিসে কনভার্ট হচ্ছে? অনুবন্ধী অম্লতে। হ্যাঁ তো অনুবন্ধী ক্ষারক যেটা ক্রিয়েট হচ্ছে, আর অনুবন্ধী ক্ষারকটা কিসের কারণে ক্রিয়েট হয়েছে? অ্যাসিডের কারণে না? হ্যাঁ এই অ্যাসিড, যে অ্যাসিডের কারণে ক্রিয়েট হচ্ছে অনুবন্ধী ক্ষারকটা, এই দুইটাকে একসাথে অনুবন্ধী যুগল। আবার হ্যাঁ অনুবন্ধী অম্লটা ক্রিয়েট হচ্ছে সেমই কার জন্য? ক্ষারকের জন্য। হ্যাঁ তো যে ক্ষারকের জন্য তৈরি হচ্ছে, আর তৈরি হওয়ার পর যেটা কনভার্ট হয়ে যেটা হয়েছে, এই দুইটাকে একসাথে হ্যাঁ অনুবন্ধী যুগল বলবো। ওকে তো যে অম্ল যত বেশি শক্তিশালী হবে, তার অনুবন্ধী হ্যাঁ ক্ষারক তত বেশি দুর্বল হবে। এটা খেয়াল রাখতে হবে। HCl কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড, মনে আছে একটু আগে পড়াইছি। হ্যাঁ হ্যাঁ HCl যেহেতু একটা শক্তিশালী অ্যাসিড, তার মানে ওর কারণে যে অনুবন্ধী ক্ষারকটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ এটা সবসময় দুর্বল হবে। ওকে আবার যে ক্ষারক যত বেশি শক্তিশালী, যেমন পানি, এটা যত হ্যাঁ বেশি শক্তিশালী হবে, এটা যদি শক্তিশালী হ্যাঁ হয়, ওর কারণে যে অনুবন্ধী অম্লটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ এটা তত বেশি দুর্বল হবে, ওকে তত বেশি দুর্বল হবে। ওকে, হ্যাঁ এটা কেন হয় ঘটনাটা? এই ঘটনাটা কেন হয় এটা ব্যাখ্যা করতে বলবেন, বাট আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে ওকে কোনো কিছু বুঝে পড়লে আমাদের মনে থাকে বেশি। ঠিক আছে? হুম হুম HCl একটা শক্তিশালী অ্যাসিড, তাই না? হ্যাঁ শক্তিশালী অ্যাসিড মানে কি 90 থেকে 95% ও কি করবে? বিয়োজিত হয়ে যাবে। হ্যাঁ তার মানে 90 থেকে 95% ক্লোরিন মাইনাস এখানে তৈরি হবে। হ্যাঁ কথাটা সত্য কিনা? হ্যাঁ হ্যাঁ একটা প্রেমে কি হয়, প্রেম সম্পর্কে কি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হুম ঝগড়া হয় আবার ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ কিন্তু যে কোনো এক পক্ষ যখন সম্পূর্ণভাবে কিক আউট করে লাইফ থেকে, হ্যাঁ হ্যাঁ আরেক পক্ষ যতই চায় ট্রাই করুক, আর হবে না হবে না, যখন ব্লক দিতে আর কি অবশেষে। হ্যাঁ 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 তো HCl হচ্ছে যে সেই ব্যক্তি, আগে ছিল যে কি, ক্লোরিন আর HCl এর মধ্যে একটা, H এর মধ্যে একটা প্রেম চলতেছিল, ক্লোরিন আর H এর হুম মধ্যে, তো হ্যাঁ একসাথে ছিল। এখন হুম HCl কি, H কি করতেছে,
90 থেকে 95% ক্লোরিনকে বাইর করে দিছে। মানে হ্যাঁ এইচের মধ্যে এই রিলেশনশিপ নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। কার হাইড্রোজেনের হ্যাঁ, হাইড্রোজেনের এই রিলেশনশিপে বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। ওকে সেই হাইড্রোজেন কি হয়েছে, হাইড্রোজেন চলে যায় না ক্লোরিনকে ফেলে, কার সাথে চলে হ্যাঁ যায়, ওর সাথে চলে যায় না, পানির সাথে। হুম তো হাইড্রোজেন চলে গেছে অন্য জায়গায়, মানে চিটার আর কি, মানে ওর ইন্টারেস্ট নাই। এখন হ্যাঁ ক্লোরিন যতই ট্রাই করুক, হ্যাঁ, ও কি হ্যাঁ অন্য কোনো হাইড্রোজেনকে বিশ্বাস করতে পারবে? না পারবে না তাহলে এই ক্লোরিন কি কখনো আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে? না তাহলে আর আমরা কি জানি কেমিস্ট্রি ক্ষেত্রে, যে বিক্রিয়া করে না, হুম বিক্রিয়া করার প্রবণতা কম, সে ততটা দুর্বল। হ্যাঁ তার মানে ক্লোরিন এটা দুর্বল। হুম বুঝতে পারছি? হ্যাঁ ক্লোরিন দুর্বল কি ও দুর্বল মৌল দুর্বল ইয়া হিসেবে কাজ করে আর কি, মানে ওই যে ক্লোরিন নরমালি যখন আছে তখন কিন্তু দুর্বল বলতে পারবি না। ক্লোরিনের ক্রিয়েট এটাই তো থেকে বলতেছি HCl থেকে হুম ক্রিয়েট হয়েছে। হুম HCl থেকে যখন হাইড্রোজেনটা চলে গেছে তখন ক্লোরিন মাইনাস একসাথে মানে একা রয়ে গেল না। হ্যাঁ 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 ওই এই একা ক্লোরিনটা কখনো আরেকটা হাইড্রোজেনকে বিশ্বাস করতে পারে না। বুঝছি আরেকটা হাইড্রোজেনকে যখন বিশ্বাস করতে পারে, তার মানে ও বিক্রিয়া করার কোনো ইন্টারেস্ট নাই। একবার মারা খেয়ে গেছে যে নাচ যাচ্ছে না আর কি আর চাচ্ছে না, ঠিক আছে। ওকে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে অন্য অন্য কারোর সাথে যাক, অন্য কারোর সাথে যাক, হ্যাঁ অন্য কারোর সাথে, ধরো হ্যাঁ হ্যাঁ এক্স এর সাথে গেছে, ঠিক আছে। ধর এক্স হুম হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে চলে গেছে, হুম অ্যালুমিনিয়ামের হুম সাথে তৈরি হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। কিন্তু ও তো জীবন আর হাইড্রোজেনকে বিশ্বাস করবে না। হ্যাঁ 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 তো হাইড্রোজেনের সাথে যে বিক্রিয়া করার প্রবণতা কমে হুম যাবে, হুম হুম বিক্রিয়া করার প্রবণতা কমে যাওয়া মানে কি সক্রিয়তা কমে যাচ্ছে বিক্রিয়া করার, হ্যাঁ হ্যাঁ আর সক্রিয়তা কমে যাচ্ছে মানে কি দুর্বল। হ্যাঁ হ্যাঁ তার মানে যে অম্ল যত বেশি হ্যাঁ শক্তিশালী হবে, তার অনুবন্ধী ক্ষারক যেটা ক্রিয়েট হবে সেটা দুর্বল হবে, তত বেশি দুর্বল হবে তত বেশি দুর্বল হবে। ঠিক সেম টাইপের ক্ষারকের ক্ষেত্রে, যে হ্যাঁ ক্ষারক যত বেশি শক্তিশালী হবে হুম তার হুম অনুবন্ধী অম্লটা তত বেশি দুর্বল হবে। ওকে কারণ কেন 90 থেকে 95% তো ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আমি তো তখন ওভাবে বুঝেছি, কিন্তু কেমিস্ট্রি ওকে ভাষায় বললে কি বলতে হবে, হাইড্রোজেন হ্যাঁ 90 হ্যাঁ থেকে 95% HCl বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। আর যেহেতু 90 থেকে হুম 95% ক্লোরিন হুম বিয়োজিত ও পুনরায় আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা ইয়া থাকে না, কি থাকে না, হ্যাঁ মানে ইচ্ছা থাকে না, মানে ইচ্ছা থাকবে না আর কি এটাই, ঠিক আছে। হুম হ্যাঁ যদি এটা ব্যাখ্যা করতে বলবে না, না আমি ব্যাখ্যা করছি। ওকে এই যে লিখিত দিলাম, মানে কি বলবো, মানে সব লেখা, ঠিক আছে। হ্যাঁ তো যে ধরনের আসবে আসুক, সব নোট করা আছে। ওকে কোনো শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ মানে কি, শক্তিশালী অম্ল বা ক্ষারককে বলতে, তড়িৎ বিশ্লেষণ মানে তো অম্ল হয়, অম্ল হইতে পারে নতুবা ক্ষারক হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ প্রায় হ্যাঁ 95 থেকে 98% প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরস্পর বিয়োজিত হয়ে যা উৎপন্ন করে তারা নিজেরা অন্য কিছুর সাথে বিক্রিয়া করে, আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। ওই যে মানে ক্লোরিন হুম ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করো, অন্য কারোর সাথে বিক্রিয়া করো, কিন্তু হাইড্রোজেনকে আর বিশ্বাস করতে পারতেছে না, ওকে অর্থাৎ ইহা দুর্বল আকারে রয়ে যায়, ঠিক আছে। হুম তো এটা যদি আরেকটু সুন্দর হয় বলি, একটা মানুষ 1 কোটি টাকা দান করে দিয়েছে, হুম ধর এদের মধ্যে দান করে দিছে, আরো মানুষ ছিল, ওকে এগুলো হচ্ছে মানুষ, এগুলো সবগুলো মানুষ, ওকে এরা সবার মধ্যে দান করে হুম দিছে। তো 1 কোটি হুম দান করে দেওয়ার পর এই মানুষগুলা যার যার টাকা নিজেদের পকেটে ঢুকাই ফেলছে, ওকে ঢুকাই ফেলার পর ওকে আর ফেরত দিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, মানে ওকে আর যাওয়ার হ্যাঁ দরকার নেই। হ্যাঁ বুঝতে পারছি তাহলে। হ্যাঁ হ্যাঁ তাহলে কয়েকটা অ্যাসিডের নাম বলি, HClO4, H2SO4, HNO3। যদি হ্যাঁ অ্যাসিডের শক্তি শক্তি নির্ধারণ করি, অ্যাসিডটা সবথেকে শক্তিশালী, অ্যাসিডটা সবথেকে এরপরে শক্তিশালী, এরপরে শক্তিশালী হচ্ছে এটা, মানে সব, মানে এই তিনটার ও মধ্যে এই হচ্ছে সবথেকে শক্তিশালী। আমি এটা তো চিহ্ন ঠিক আছে থেকে বুঝতেছ, কিন্তু এর হ্যাঁ হ্যাঁ থেকে যে ইয়াটা তৈরি হচ্ছে, অনুবন্ধী ক্ষারকটা তৈরি হচ্ছে, এটা হুম অবশ্যই এটার থেকে দুর্বল হবে, হ্যাঁ ব্যস্তানুপাতিক আর কি ব্যস্তানুপাতিক হবে। কারণ যে হ্যাঁ যত হ্যাঁ শক্তিশালী হবে, এর ওর শক্তিশালী অ্যাসিড বলে ওর অনুবন্ধী ক্ষারকটা ঠিক ততটাই দুর্বল, হ্যাঁ এটি। ওকে, ওকে ইজি না এগুলা? হ্যাঁ ইজি আছে এবার হচ্ছে যে সে বিখ্যাত প্রশ্ন, এটা মানে ইন্টার ইন্টার লাইফ পার করে ফেললে এটা শেষ হবে না। এই যে আমি 5 সিরিজে পড়তেছি,
উভধর্মী যৌগ, হুম উভধর্মী যৌগ, উভধর্মী যৌগ, খালি সারাদিন উভধর্মী যৌগ একটা থাকে টপিক। ঠিক আছে, এই উভধর্মী যৌগ হুম থেকে ইন্টারে অবশ্যই প্রশ্ন আসবে, এর হুম কোনো সন্দেহ নেই। ওকে ওকে, উভধর্মী যৌগ কি? যে সকল পদার্থ অম্ল হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে। হাই হিসেবে কাজ করে। ওকে, যেমন কি কয়েকটা উদাহরণ আমি বলবো, এখানে কয়েকটা উদাহরণ লেখা আছে, এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে, কারণ এক্সাম ওকে এমসিকিউতে আসবে নিচের কোনটি উভধর্মী যৌগ। ওকে আর যদি উভধর্মী যৌগ কেন এটা ব্যাখ্যা করতে বলে, তাহলে বলবি যে ওই যে অ্যাসিড হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে, শেষ। ওকে ওকে, তাহলে যেমন ACO3 হ্যাঁ OH প্লাস দানও করতে পারে, H প্লাস দান করলে কি কিসে কনভার্ট হবে? যেহেতু H প্লাসটা চলে যাবে তাহলে কার্বনেটে কনভার্ট হবে, হ্যাঁ কার্বনের 2 হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ এখানে ওকে এখানে শুধু একটা মাইনাস ছিল, কেন? কারণ এখানে একটা প্লাস ছিল, হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ কার্বনের কিন্তু নরমালি টু মাইনাস। হুম এখন 2 এর মধ্যে একটা মাইনাসকে নিউট্রালাইজ করে রাখতেছে কে? এই হাইড্রোজেনটা, কিন্তু এই হাইড্রোজেনটা যখন চলে যাবে তখন তো 2 শো করবে। বুঝছি। আবার ওই যে দুইমুখী সাপ, ও দুই দিকে নাচে, ঠিক আছে? পানি না না, এটা এটা আচ্ছা তো হ্যাঁ এদের হ্যাঁ কথাই তো বলতেছি, দেখ হুম ACO3 আবার H প্লাস গ্রহণও করতে পারে, আর গ্রহণ হ্যাঁ করলে তখন আবার বেস হিসেবে কাজ করতেছে, তার মানে বুঝছি। লুইসের এই যে মতো, হচ্ছে ইয়ার মতো হ্যাঁ কিছু অনুসারে, নিয়ে আসো ব্রনস্টেডের মতবাদ অনুসারে। তুমি ওখানে নিয়ে যাও গিয়ে হাসপাতাল বসে বসে খেতে পারবে। ওকে, হ্যাঁ তার মানে গ্রহণ করলে তখন এটাতে কনভার্ট হয়, তার মানে অ্যাসিড বেস হিসেবে কাজ করতেছে। হ্যাঁ Okay, এখন এটার যদি অনুবন্ধী ক্ষারক বলে, অনুবন্ধী ক্ষারক মানে কি? H প্লাসটা চলে যাওয়ার পর কি কিসে কনভার্ট হয়েছে? কার্বনেটে কনভার্ট হয়েছে, তার মানে এটা অনুবন্ধী ক্ষারক। হ্যাঁ এটার হ্যাঁ ACO3 এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা। হ্যাঁ এখন অনুবন্ধী অম্ল নির্ধারণ করতে বলবে, তার মানে কি? ও গ্রহণ করার পর H প্লাস একটা গ্রহণ করার পর কিসে কনভার্ট হয়েছে? এটাতে কনভার্ট হয়েছে না? হ্যাঁ H2 মানে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়েছে না? হ্যাঁ তার মানে এটা হচ্ছে কি? এটার অনুবন্ধী অম্ল। নদী কমলো। হুম বুঝছি। তার মানে পানিরটা তো আমি আগে ব্যাখ্যা করে আসছি। হ্যাঁ পানি এই যে H প্লাস ছাড়লে OH মাইনাসে ক্লিয়ার হবে, আর গ্রহণ করলে H3O প্লাসে কনভার্ট হবে। তার মানে H হ্যাঁ প্লাস দানও করতে পারছে, গ্রহণ করতে পারতেছে, দান করলে অম্ল, গ্রহণ করলে ক্ষার, তার মানে দুই হিসেবে কাজ করতেছে। আর হ্যাঁ দান করার পর, গ্রহণ করার পর কি হয়? অনুবন্ধী হয়। অনুবন্ধী কোনটাকে অনুবন্ধী অম্ল, কোনটাকে অনুবন্ধী ক্ষারক বলে, এটা আমি বুঝে আসছি, আর বুঝাবো না। হ্যাঁ ওকে আর এখানে 3টা উদাহরণ আছে, এই 3টা উদাহরণ থেকে নরমাল এমসিকিউতে চলে আসে। তার মানে এটা সবসময় মনে ওকে রাখতে হবে, পানি আমাদের যেটার প্রতিদিন খাচ্ছি, এটা একটা দুইমুখী সাপ। হ্যাঁ আর হচ্ছে ACO3 একটা ইয়া কি উভমুখী। হ্যাঁ তারপর হচ্ছে কি HSO4 হুম H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডে হুম দুইটা H থাকে, H2SO4, হ্যাঁ কিন্তু এখানে আছে H, তার মানে অবশ্যই হ্যাঁ সালফেট একটা মাইনাসকে নিউট্রালাইজ করা হয়নি, হ্যাঁ তার মানে HSO4 কি একটা উভধর্মী পদার্থ। কত এখন হচ্ছে যে, তার মানে আমাদের ইয়া শেষ, কি শেষ? আচ্ছা না, এখনো শেষ না, এখন সীমাবদ্ধতা পড়তে হবে না, সীমাবদ্ধতা পড়তে হবে বলে তো ইয়াতে আসছে, লুইস তো তাহলে হ্যাঁ আসছে না। হ্যাঁ তো এই হ্যাঁ সীমাবদ্ধতা পড়ার আগে একটা জিনিস পড়তে হবে, প্রতীক দ্রাবক। প্রতীক দ্রাবক কি? যে দ্রাবকে H প্লাসের আদান প্রদান করতে পারে তাকে প্রতীক দ্রাবক বলে, সিম্পল হিসেবে। ওকে যে দ্রাবক একটা দ্রাবকের মধ্যে H প্লাসের আদান প্রদান করতে পারবে। হুম ওকে, ব্রনস্টেড লাউরের সীমাবদ্ধতা কি কি? এই তত্ত্বের সাহায্যে বিভিন্ন অধাতব অক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড, হুম সালফার ডাইঅক্সাইড, এগুলো যে অ্যাসিড, হুম এগুলো যে অ্যাসিড কে বলতে পারছিল আবার? এগুলো কিন্তু আবার ইয়া বলতে পারছিল, আনহিনিয়াস বলতে পারতেছিল, ওকে কিন্তু এই আবার পারতেছে? না আমরা একটু আগে বলছি না, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড হ্যাঁ আরএনএস এর অনুসারে, হ্যাঁ এগুলো যে অ্যাসিডও বলতে পারে না। আবার ধাতব অক্সাইড গুলো যে আমরা আরএনএস এর অনুযায়ী কি জানতাম? ক্ষার। হ্যাঁ তার মানে এটাও ব্যাখ্যা করতে পারেনি। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, কারো মতবাদই ফুল একটা কনসেপ্ট সঠিক আনতে পারতেছে না, হ্যাঁ ফুল একটা কনসেপ্ট আনতে পারতেছে না। আরএনএস এর ঠিক হ্যাঁ আছে মতামত, ঠিক আছে, কিন্তু আরএনএস হ্যাঁ এর অনেক কিছু আবার ব্রোনস্টেড বলে নাই, আবার ব্রোনস্টেডের অনেক কিছু আবার আরএনএস বলতে পারতেছে না। তার মানে এমন হুম কোন সংজ্ঞা দাঁড় করাইতে পারতেছে যেটা সবকিছু একসাথে কভার করবে। বুঝছি ঠিক, আবার এই তথ্যের সাথে BF3, এই BF3, BCl3, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? এগুলো কি? হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এগুলো আবার ব্যাখ্যা করতে পারে না, এগুলো আবার কে ব্যাখ্যা করছে? এগুলো ব্যাখ্যা করছে লুইস, এগুলা আমরা আসবো, হুম ঠিক আছে? এগুলো কে ব্যাখ্যা করছে? লুইস, তার মানে ও আবার পারে না এগুলো।
ওকে। তারপর আমরা এই তথ্য অনুসারে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় প্রোটন গ্রহণ আর বর্জন অত্যাবশ্যক। ঠিক আছে, মানে প্রোটন গ্রহণ করলেই আমরা সেটাকে ক্ষার বলতে পারবো, আর প্রোটন ছাড়লে সেটাকে আমরা অ্যাসিড বলতে পারবো, এই মতবাদ অনুসারে, তাই না? হুম হুম কিন্তু বাস্তবে অনেক মৌলযৌগ আছে যেগুলো প্রোটন দান না করলেও অ্যাসিড, প্রোটন গ্রহণ না করলেও ক্ষার, ওগুলো কিন্তু খার হ্যাঁ। এই বাবা ব্যাখ্যা করতে পারে না। হুম। তারপর হচ্ছে এই তথ্যটি প্রোটিক দ্রাবক, ওই যে প্রোটিক দ্রাবক একটু আগে বলছি, যে দ্রাবকে H+ আদান প্রদান করতে পারে। হ্যাঁ। কয়েকটা প্রোটিক দ্রাবকের উদাহরণ কি, যেমন ভিনেগার, তারপর ভিনেগার, হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়া। কার্যকরী হ্যাঁ। হলো তারপর কি এপ্রোটিক মানে কি, এ থাকা মানে কি, না বায়োলজি না পড়াইছি। না। হ্যাঁ হ্যাঁ এপ্রোটিক না। দ্রাবকে যেমন বেঞ্জিন, ডাইঅক্সেন এগুলোতে কার্যকরী নয়, কার্যকরী না। কিন্তু এগুলোতে কার্যকরী এমন মৌল আছে যেগুলো অ্যাসিড আবার ক্ষার, হ্যাঁ। কিন্তু এইটাতেও ব্যাখ্যা করতে পারতেছে না, ও শুধু প্রোটিক দ্রাবকে যেগুলো কার্যকরী এগুলো ব্যাখ্যা করতে পারছে। হুম। তাহলে ব্রোনস্টেটও শেষ। হ্যাঁ। তাহলে ব্রোনস্টেট লাগছে কতক্ষণ দেখি বলতো, কতক্ষণ লাগছে? আধা ঘন্টা। আধা ঘন্টা আধা ঘন্টাই তো। 45 মিনিট লাগছে। ওকে। হুম এবার হচ্ছে যে সর্বাধুনিক তত্ত্ব। হুম সর্বাধুনিক তত্ত্ব অ্যাকচুয়ালি তত্ত্ব না, ঠিক আছে, কিন্তু আমাদের এর বাইরে আর পড়তে হবে না। মাফ চাই, ওকে। কসম একদম, মানে মানে এসিড কার আর হচ্ছে না, ঠিক আছে, এর বাইরে আমাদের হ্যাঁ দরকার নেই ভাই। হ্যাঁ। তোরা তিনজনই সঠিক যা, আমার লাস্টে এরকম বলে দিই, ঠিক আছে। আমরা লাস্টে কি বলে দিব, ওকে। তোরা তিনজনই সঠিক, আর তোরা জবাই করিস তিনজন। না। ওকে। ঠিক আছে, কারণ কেউ ভুল বলতেছ না, হ্যাঁ। কেউ ঠিক ভুল আছে। বলতেছ না, আবার কেউ ফুল কনসেপ্টটা কভার করতে পারতেছ না। ঠিক আছে। ওকে। হুম এসিড কার সম্পর্কিত লুইস তত্ত্ব, যেটাকে হুম ইলেকট্রনীয় মতবাদ বলা হয়। তার মানে কি, হুম। ইলেকট্রনের সাথে সম্পর্কিত কিছু একটা থাকবে। হ্যাঁ। লুইসের মতবাদ অনুসারে এসিড সেগুলো যে সকল পদার্থ অন্য পদার্থ হতে নিঃসঙ্গ, এই নিঃসঙ্গ কথাটা কেন লিখছি বলতো, এই কারণে লিখছি কারণ তোদের বইতে নিঃসঙ্গ কথাটা লেখা আছে, ঠিক আছে, নাহলে ওকে। নর্মাল হুম। নর্মাল কমন সেন্স থেকে বললে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারলে যে গ্রহণ করবে হ্যাঁ। তাকে অ্যাসিড বলবো, আর যে দুইটা ইলেকট্রন দান করবে, দুইটা দুইটা কিন্তু ইলেকট্রন যুগল পেয়ার অবস্থায় থাকবে, হুম দুইটা ইলেকট্রন হুম। দান করবে, তাদেরকে আমরা কি বলবো, ক্ষার বলবো। ওকে। এখানে আবার আমি ভুল করতে কিন্তু আমি কনফিউজ হয়ে যেতাম। আমি নর্মালি ছোটবেলা থেকে পড়াশোনা কি এসিড দান করে অলওয়েজ, হ্যাঁ H+ দান করতেছে, হুম ক্ষার হুম। H+ গ্রহণ করতেছে, এমন না যে ক্ষার সবসময় হ্যাঁ। গ্রহণই করবে আর অ্যাসিড ওকে। সবসময় দান করবে, অ্যাসিড এমন হতে পারে গ্রহণ করতেছে। ইলেকট্রনের আচ্ছা। হিসাব করলে ইলেকট্রন যুগল যে গ্রহণ করে তাকে আমরা অ্যাসিড বলবো, আর হুম। ইলেকট্রন যুগল যে দান করবে তাদেরকে আমরা ক্ষার বলবো। আর বলবো। ওকে, এখান থেকে এক্সাম্পল গুলা, মানে এতক্ষণ যা যা পড়াইছি হ্যাঁ। সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে যে লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এগুলো এখান থেকে এমসিকিউ আসবে। আর হচ্ছে অনুবন্ধী, ওকে অনুবন্ধী কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওকে ঠিক ওকে। আছে। BF3 একটা লুইস অ্যাসিড, এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হুম। লুইস অ্যাসিড, ঠিক আছে, এই যে ওকে এক্সাম্পল ওকে। গুলো লাগবে, হুম। কারণ তোর ওখানে তো এত ব্যাখ্যা করার, এত কেমনে লুইস অ্যাসিড হয়েছে আমি বুঝাই দিব, বাট এগুলো তো পরীক্ষার খাতে তখন মনে আসবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন না যে অনেক কঠিন পড়া, খুব সহজ পড়া, বাট তুই যদি হুম। আগে থেকে নামটা দেখলে বুঝে যেতে পারো যে এটা লুইস অ্যাসিড, আমি তো পড়ছি, দাদা বলছিল এটা লুইস অ্যাসিড, হ্যাঁ, হ্যাঁ তার মানে তোর ব্যাখ্যাটা হ্যাঁ হ্যাঁ। অ্যাসিড ব্যাখ্যার দিকেই যাবে, ক্ষার ব্যাখ্যার দিকে আর যাওয়ার দরকার নেই, বুঝতে পারছি, নাম দেখে ওকে। কথাটা চিনে যেতে হবে। ওকে। বিএস3, বিএস3 যৌগটা কেমনে গঠন হয়, তার মানে এটা যদি কেন্দ্রীয় পরমাণু বোরন, তার মানে বিএফ3 হুম যার তিনটা ফ্লোরিন যুক্ত আছে, তাই না, হুম। তিনটা ফ্লোরিন যুক্ত আছে। আমরা জানি যে একটা বন্ধনে নরমালি দুইটা ইলেকট্রন থাকে, এখানে হ্যাঁ। ফ্লোরিন একটা দিছে, বোরন একটা দিছে, হুম এখানেও ঠিক সেম, ফ্লোরিন একটা দিছে, বোরন একটা দিছে, এখানেও সেম, ফ্লোরিন হুম একটা দিছে, বোরন একটা দিছে। আর নরমালি বন্ধন গঠন হুম। করে কি, শেষ কক্ষপথ দিয়ে বন্ধন গঠন করে, হ্যাঁ। তার মানে শেষ কক্ষপথ দিয়ে এরা বন্ধনটা গঠন করছে। হুম। তার মানে বোরনের এখন শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা দেখি বলতো। দুইটা দুইটা। ও তো নাই তো, আর সব সব তো দিয়ে দিছে। আর দুই নাই, এটাই তো এখন ওর শেষ কক্ষপথ, সমযোজী বন্ধন না, হ্যাঁ। সমযোজী বন্ধন তো এই একটা পরমাণু এই একটা পরমাণু দুইটা লেগে যায়, তো এখানে ছয়টাই তো। হ্যাঁ। শেয়ার করে, এভাবে দিছে আর কি। তো বোরনের তার মানে পরমাণু আছে হচ্ছে 6টা। এখন শেষ কক্ষপথে বোরনের ইলেকট্রন আছে 6টা, হ্যাঁ। অষ্টক পূরণের জন্য তোর তো এমনিতে তো 6টা আছে। অষ্টক পূরণের জন্য কয়টা দরকার, 2টা।
দুইটা। বোরনের এমনি 6টা না তো। বোরন কত? বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বেরিলাম বোরন। বোরন আচ্ছা হচ্ছে বোরন তো 5টা। 5টা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 5টার মধ্যে প্রথম কক্ষপথে থাকে 2টা। শেষ হ্যাঁ কক্ষপথে থাকে কয়টা? 3টা। 3টা। 1, 2, 3। এই যে এই 3টাই এই একটা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে। এই 3টা হচ্ছে একটা এই ফ্লোরিনের সাথে, এই 3টা হচ্ছে এই ফ্লোরিনের সাথে। ঠিক আছে? বুঝছি। তাহলে হুম 6টা না? কিন্তু এতে কি নরমালি কেন বিক্রিয়া করে ওরা? অষ্টক পূরণের জন্যই তো বিক্রিয়া করে সবাই। হ্যাঁ তো এখানে কি অষ্টক পূরণ হইছে? কয়টা? আরো 2টা না লাগবে না? হ্যাঁ তার মানে ও 2টা কোনো না কোনো মাধ্যম থেকে গ্রহণ করবেই। 2টা ইলেকট্রন কোনো না বুঝছি। কোনো মাধ্যম থেকে গ্রহণ করবে। আর আমরা লুইস হুম অ্যাসিডের সংজ্ঞা কি জানি? যারা ইলেকট্রন যুগল গ্রহণ করার ক্ষমতা থাকে, ওরই তো ক্ষমতা হুম থাকবে। কারণ ওর হ্যাঁ অষ্টক হ্যাঁ পূরণ হয়নি। হ্যাঁ অষ্টক পূরণ মানে কি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। হ্যাঁ ঠিক আছে? তাইলে হুম PF3 একটা লুইস অ্যাসিড বলতে পারি না? হ্যাঁ তাহলে একটি বন্ধনে 2টি ইলেকট্রন বিদ্যমান থাকে, যাদেরকে বন্ধন, আচ্ছা এটা তো আমরা জানি। একটি বন্ধনে 2টি ইলেকট্রন বিদ্যমান থাকে বলতে বোরন একটা হাত বাড়াইছে, ফ্লোরিন একটা হাত বাড়াইছে। ঠিক হুম আছে? তো ফ্লোরিন হুম একটা, ফ্লোরিন একটা দিবে, বোরন একটাই দিবে। তাহলে হ্যাঁ একটা বন্ধনে সর্বোচ্চ 2টি ইলেকট্রনই থাকে। হুম হুম এটা বুঝাইছে। এটা তো বাচ্চাদের। আচ্ছা, PF3 যৌগে 10 জিরো হলো বোরনের সর্বোচ্চ শক্তি। এই যে আমি যা যা ব্যাখ্যা করছি এটাই, এগুলো বলা আছে। ওই যে অষ্টক পূরণ হুম হয় নাই, অষ্টক পূরণ হওয়ার না হওয়ার জন্য আরো 2টি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে। হ্যাঁ, হুম আর বেস কি হবে? এই যে 2টি ইলেকট্রন তো আকাশ থেকে ওকে দেবে না, কেউ একজন দিছে। না যে হুম দিছে, যে এত মানে দয়ালু মানুষ, হ্যাঁ সে হচ্ছে কি লুইসের অনুযায়ী ক্ষার। হুম আমরা আসতেছি। যে সকল পদার্থ অন্য পদার্থকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করার ক্ষমতা রাখে তাদেরকে ক্ষার বলে। এবার কারা দান করবে দেখি বলতো? যাদের আচ্ছা, যাদের হ্যাঁ দেখি বল। 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ত্যাগ করার ক্ষমতা রাখবে হ্যাঁ, তারা আর ত্যাগ কি। করার ক্ষমতা কাদের আছে? আমি তোকে যদি সিম্পল উদাহরণ দিই, ধর আমার থেকে হুম 10 টাকা আছে। আচ্ছা ওকে কত টাকা আছে? 10। 10 টাকা। এখন 10 টাকা হচ্ছে আমার ম্যান্ডেটরি, মানে আমার লাগবে, হুম আমার নিজের জন্য লাগবে হুম 10 টাকা। আচ্ছা আমি কি কখনো আরেকজনকে দান করবো এটা? না না। আমার থেকে 10 টাকাও নাই, আমার থেকে আরো কম আছে, 8 টাকা আছে। আমি কি কখনো হ্যাঁ আরেকজনকে 10 টাকা দান করবো? না না। কিন্তু আমার থেকে আছে 10 টাকা, কিন্তু এক্সট্রা আছে, আমার থেকে এক্সট্রা আরো 5 টাকা আছে, 15 টাকা। তাহলে কি আমি তখন আমি দান করতে পারবো। তখন আমি আরেকজনকে 5 টাকা চাইলে দান করতে পারি না? আমার হ্যাঁ লাগবে হচ্ছে হ্যাঁ 10 টাকা। আমার আমার মানে আমার থেকে 10 টাকা থাকলে হচ্ছে 5 টাকা হ্যাঁ এক্সট্রা আছে, এটা ভালো, ঠিক আছে। কিন্তু একজন আমার থেকে হেল্প চাইছে, আমি হ্যাঁ দিতে দিতে পারি, 5 টাকা দিয়ে দিতে পারি। তার হ্যাঁ মানে কাকে কখন দিই? যখন আমাদের থেকে এক্সট্রা আছে। হ্যাঁ তার মানে যেসব যখন দুনিয়া অনেক যৌগ আছে যারা অলরেডি অষ্টপূরণ অবস্থায় আছে, অবস্থায় আছে হ্যাঁ কিন্তু অষ্টপূরণ অবস্থায় থাকার পরও কি তাদের মধ্যে আরো এক্সট্রা 2টা ইলেকট্রন আছে, হ্যাঁ বা এইভাবে থাকতে পারে। আর নতুবা হ্যাঁ এখানে তো 2টা ইলেকট্রন আছে, এখানে তো 2টা ইলেকট্রন আছে, এখানেও তো 2টা ইলেকট্রন আছে, এখানেও তো 2টা ইলেকট্রন, তার মানে 8টা ইলেকট্রন না? হুম এখন এই 2টা ইলেকট্রন অন্য কোনো যৌগের সাথে যুক্ত, এই 2টা ইলেকট্রন অন্য কোনো হুম একটা পরমাণুর সাথে যুক্ত, এই 2টা ইলেকট্রন 6 এই 2টা মুক্ত অবস্থায় আছে না? বাকি হয়ে গেছে ওই যে হ্যাঁ লোন পেয়ার ইলেকট্রন যাদেরকে বলি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো ওদের তো কোনো কাজ নেই, না ওরা চাইলে আরেকজনকে হেল্প করতেই পারে, হ্যাঁ আরেকজনকে হেল্প করতে পারে। হুম কিন্তু হেল্প এমন ভাবে করবে না যে 2টা ইলেকট্রন ওকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সম্পূর্ণ দান দিয়ে দিছে। হ্যাঁ বরং কি করবে জানোস? কি এই যে লোন করবে পেয়ার ইলেকট্রন গুলো আছে, এই লোন পেয়ার হ্যাঁ ইলেকট্রন গুলো বলবে যে ধর বিয়ে এখন আমরা যেহেতু রিসেন্টলি একটা উদাহরণ দিচ্ছি, BF3 দরকার ওর অষ্ট পূরণের জন্য। হুম 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 এই লোন পেয়ার ইলেকট্রন গুলা, ধর এটা এক্স পরমাণু, এক্স যৌগ, এক যৌগটা বলবে হ্যাঁ এই BF3 তুই এদিকে আয়, তুই কেন, হুম তোর 2টা ইলেকট্রন দরকার, তুই এদিকে আয়। BF3 তো হ্যাঁ নাচতে নাচতে এখানে চলে যাবে, হ্যাঁ বলবে যে আমার এই 2টা ইলেকট্রন কি মুক্ত অবস্থায় আছে, কোনো কাজ করতেছে না, লোন পেয়ার, হুম লোনলিনেস, সেই জন্য এটার নাম লোন পেয়ার। ঠিক আছে? ওদের কোনো হ্যাঁ যেমন তুই আর আমি আর কি, ঠিক আছে, কেউ নেই, হ্যাঁ হ্যাঁ আমাদের কেউ নেই, এদের কিন্তু আসলে সবার, এদের কিন্তু সবার আছে, এই দুইজনেরও আছে, এই দুইজনেরও আছে, কারোর না কারোর সাথে হ্যাঁ যুক্ত। এই দুইজনের লোন, মানে হ্যাঁ যুক্ত না। ঠিক আমরা আছে? লোন পেয়ার তো এটা তুই, এটা আমি। ঠিক আছে? হ্যাঁ তা আমাদের হ্যাঁ একজন দরকার।
তো হ্যাঁ, ও এসে এবার এখানে এভাবে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু হুম, এর মানে এই না যে আমরা স্যাঁচরার মতন জায়গা চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করছি। না, আমরা কিন্তু এখনো এক্স এর ভিতর এক্স এর মধ্যেই আছি, এই যে এক্স যোগের হ্যাঁ, ইলেকট্রনের মধ্যে আছে, জাস্ট শেয়ার হ্যাঁ, করতে হ্যাঁ, দিছি, শেয়ার করতে দিছি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এতে উপকৃত হচ্ছে কে? ও BF3 না? ও থ্রি, হ্যাঁ, আমাদেরকে যারা পাবে তারা সবাই উপকৃত হবে, ঠিক আছে? এটা তো শিওর। সেটাই আসলে এটা তো সত্যি কথা। তো এখানে BF3 উপকৃত হচ্ছে না, হ্যাঁ, আমাদের কিন্তু তেমন লাভ না, আমরা লোন পেয়েছিলাম, আমরা জাস্ট এখন একটা রিলেশনশিপে আছি, এটাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা এখনো হ্যাঁ, কার আন্ডারে? ওরই আন্ডারে। ওর আন্ডারে তাহলে আছে। ওর যার আন্ডারে আছে ওর কি কোনো ইয়া হচ্ছে, লাভ হচ্ছে এটা? অথচ তোরা দুজন লোন অবস্থায় আছো, শেয়ার হোক, তোরা এখন শেয়ার কর। এতে তো ওর কোনো লাভ হচ্ছে না, ওর কোনো লাভ হচ্ছে? ও তো না, আগে থেকে অষ্টপূরণ অবস্থায় আছে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, ও তো পুরোন অবস্থায় আছে। এই ধরনের বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, বুঝলাম। আর নর্মাল সমযোজী বন্ধন মানে কি? আমি যদি তোকে কিছু দিই, তোকে আমার কিছু একটা দেওয়া লাগবে, দিতে হবে। হ্যাঁ, একজন ইলেকট্রন। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন মানে কি? একজন দিবে, আরেকজন সেটা ভোগ করবে। হ্যাঁ, ওকে? হ্যাঁ, তার মানে লুইস এসিড আর লুইস ক্ষার সবসময় সন্নিবেশ সমযোজী বন্ধনে বন্ধন গঠন করবে। বুঝি, বুঝেছি। তার মানে বেস, যে সকল পদার্থ অন্য পদার্থকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করার ক্ষমতা রাখে তাদেরকে, যেমন অ্যামোনিয়া। পানি, অ্যামোনিয়ার উদাহরণ যদি দিই, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? 7 না? সাতটা। 7টা। হ্যাঁ, তাহলে এখানে থাকে 2টা প্রথম কক্ষপথে, কিন্তু এটা তো আমাদের লাগবে শেষ কক্ষপথের হিসাব। পাঁচটা। 1 2 প্রথম হুম, ইয়ে জোড়া জোড়া লিখবি সবসময়, 2টা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা থাকে এখানে, ঠিক আছে? হুম, যুক্ত আছে কয়টা? 3টা হাইড্রোজেনের কি সাথে। হাইড্রোজেন তিনটা, হ্যাঁ, তার এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এখানে একটা ইলেকট্রন রয়ে গেল না, যার সাথে একটা হ্যাঁ, হাইড্রোজেন। বলবে বাজে, আমি হ্যাঁ, আর তুই তো সেম, আমি এখানে চলে আসি। এখানে হুম, চলে হুম, আসার পর কি হবে? এই যে লোন পেয়ার, ঠিক আছে? আর হুম, এদিকে এদিকে 2টা হাইড্রোজেন আছে, আর এদিকে 2টি হাইড্রোজেন আছে, ঠিক আছে? কিন্তু এখন ইলেকট্রন সংখ্যা কয়টা? আটটা। 1 2 3 4 5টা। আচ্ছা, ছয়টা। কোথায় পাঁচটা? আচ্ছা, ইলেকট্রন ওখানের মধ্যে, হ্যাঁ, পাঁচটা। ওর 5টা, কিন্তু আমি হাইড্রোজেন সহ কিন্তু হিসাব হাইড্রোজেন করতেছি। থেকে পাইছে না, ওর থেকে একটা পাইছে, হ্যাঁ, ওর থেকে একটা হ্যাঁ, পাইছে, তাহলে কয়টা হয়েছে ও এখন? তার মানে এখানে আছে তিনটা, এখানে আছে আটটা, 4টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা সাতটা, হয়েছে, হ্যাঁ, 8টা হয়েছে। কিন্তু এই 8টার মধ্যে এই 2টার কোনো কাজ নেই, ওই যে তুই আর না, আমি, ঠিক আছে? হুম, 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 লোন পেয়ার ইলেকট্রন, এগুলোকে বলে লোন পেয়ার ইলেকট্রন, যারা যারা হ্যাঁ, কার সাথে যুক্ত না। তো ওরাই চাইলে হ্যাঁ, অন্য কাউকে হেল্প করতেই পারে, কিন্তু কিভাবে? কখনো চলে যাবে, চলে না, শেয়ারে, না, চলে যাবে না, শেয়ার শেয়ারে, করবে। শেয়ারে। হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, তার মানে লুইস বেস গঠন করলা, উদাহরণগুলো মাস্ট ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া, পানি, এগুলা, হুম, হুম, ঠিক আছে? এক্সাম্পল গুলো মুখস্থ রাখতে হবে। কি করতেছে সেটা ওকে, বুঝিয়ে দিছি, এখন আমি জাস্ট পড়ে চলে যাব, আর কিছু বুঝাবো না, হুম, 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 ঠিক আছে? ওকে। হুম, লোন পেয়ার ইলেকট্রন আছে যা দান দান করতে পারে, এগুলো তো কাকে বলে বুঝাইলাম। এখন লুইস অ্যাসিডের হুম, প্রকারভেদ। লুইস অ্যাসিড কারা হুম, হবে? যাদের অস্ত্র ঘাটতি আছে তারা, যেমন হ্যাঁ, BF3, ওদের আরো 2টি ইলেকট্রন দরকার গ্রহণ হ্যাঁ, করার হ্যাঁ, জন্য, তার মানে এরা একটা হবে। আরেকটা উদাহরণ যদি হুম, দেখি, ইয়া BeCl2, BeCl2, বেরিলিয়াম, না, বেরিয়াম না, আরেকটা বেরিলিয়াম ক্লোরাইড। আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সবার ইলেকট্রন দেখ, লাস্ট কক্ষপথ দেখ, লাস্ট কক্ষপথে হুম, ক্লোরিন থেকে একটা পাইছে আর বোরন একটা শেয়ার করছে, তার মানে একটা 2টা 3টা 4টা 5টা 6টা, আর 2টা লাগবে। হ্যাঁ, এর ক্ষেত্রে দেখ একটা 2টা 3টা 4টা, আরো 4টা লাগবে। হুম, এই ক্ষেত্রে দেখ একটা 2টা 3টা 4টা 5টা 6টা, আরো 2টা আচ্ছা, লাগবে। মানে দুটো লাগবে। ওকে? হ্যাঁ, আচ্ছা, এটা কি বুঝতেছো জানে যে শেষ হ্যাঁ, কক্ষপথে কেন 6টা লাগবে, মানে কেন 6টা আছে? হ্যাঁ, আমি হ্যাঁ, জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনিয়ামের কয়টা পারমাণবিক সংখ্যা? 13। 13। তার মানে প্রথম কক্ষপথে 2টা, হুম, আর একটা কক্ষপথে প্রথমটাতে 2টা থাকে, পরেরগুলোতে 8টা 8টা আচ্ছা, থাকে। একটা 2টা হ্যাঁ, 3টা 4টা 5টা 6টা আচ্ছা, 7টা 8টা, তাহলে মোট কয়টা হয়েছে? 10টা হয়েছে, আরো 3টা বাকি না? 10টা হয়েছে, আরো 3টা বাকি তার মানে আছে। এটার জন্য আরেকটা কক্ষপথ লাগবে, কিন্তু হ্যাঁ, আগের কক্ষপথে 8টা পূরণ হয়ে গেছে। প্রথম কক্ষপথে হুম, 2টা, পরেরটা এই পরেরগুলোতে 8টা করে। তাহলে এখানে হ্যাঁ, যদি 3টা থাকে,
এখানে একটা আছে, ধর এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ তো অষ্টক তারপর পূরণের জন্য ক্লোরিন আসবে। ক্লোরিন এসে এখানে একটা ইলেকট্রন দিছে, হ্যাঁ আরেকটা ক্লোরিন এসে এখানে একটা ইলেকট্রন দিছে, হ্যাঁ আরেকটা ক্লোরিন এসে এখানে একটা ইলেকট্রন দিছে। হ্যাঁ তাহলে এখনো তাহলে শেষ কক্ষপথে কয়টা আছে? একটা, ছয়টা দুইটা, তিনটা, ছয়টা। চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে আরো দুইটা লাগবে। হ্যাঁ হ্যাঁ আরো দুইটা তার মানে কারো থেকে গ্রহণ করবে, হ্যাঁ মানে লুইস খাত থেকে তো গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ এই দুইটা এখানে গ্রহণ করবে, বা অ্যাকচুয়ালি গ্রহণ করে বলতে কি শেয়ার করে আর কি। তখন এই লুইস খাতটা এখানে এসে যুক্ত হয়ে এখানে এবার শেয়ার করে দেয় দুইটা। ওকে। তাহলে হুম। ওরও তখন দুইটা হয়ে যায়, মানে আরো দুইটা যোগ হয়ে যায়, তাহলে আটটা হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ ওকে, একদম সিম্পল হিসাব এগুলো। ওকে। তাহলে এখানে BF3 BCl2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগ কেন্দ্রীয় বন্ডের বাইরের কক্ষপথে যতক্ষণ 6টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এরা অষ্টক অপূর্ণ যৌগ, এবং এরা এই ঘাটতি পূরণের জন্য ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, তাই এরা লুইস অ্যাসিড। হুম। বুঝতে পারছি আশা করি? হ্যাঁ হ্যাঁ ওকে, তার মানে লুইস ও- অ্যাসিড আরো কিছু শক্তি আছে। আরেকটা হচ্ছে ডি উপস্তর, উপশক্তি স্তর ফাঁকা বা খালি বিশিষ্ট কেন্দ্রীয় মূলযুক্ত যৌগ। হুম, তার মানে কি, যেমন উদাহরণ কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো এত আসবে না, ঠিক আছে? যে এখান থেকে ওকে। বেশি হলে আসবে যে লুইস অ্যাসিড কাকে বলে, লুইস ক্ষার কাকে বলে, এক্সাম্পল সহ হুম বলো, কিভাবে হচ্ছে সেটা দেখাও, ঠিক আছে? হুম এত কেন হুম কি, কোনগুলা লুইস অ্যাসিড হওয়ার জন্য কি কি ধর্ম লাগবে, এগুলো এত আসে না, ঠিক আছে? আমি তাও পড়াই দিচ্ছি। ওকে ওকে। যেমন লুইস অ্যাসিড হওয়ার আরেকটা শর্ত হচ্ছে ডি উপশক্তি স্তরটা কি হইতে হবে, ফাঁকা হইতে হবে, হুম, তাই না? ফাঁকা হইতে হবে। হ্যাঁ একটা হ্যাঁ উদাহরণ দিই, অ্যালুমিনিয়াম। কেমনে? হ্যাঁ। অ্যালুমিনিয়াম হচ্ছে 1:2 2:2 6 ইয়াতে কি বলে 1:2, দুইটা, চারটা, হুম। 10টা, 12টা, 13টা। এইটা, হ্যাঁ। আমরা জানি 3 নাম্বার কক্ষপথে কি কি উপশক্তি স্তর থাকে? এস থাকে, SPD। পি থাকে, ডি থাকে। হ্যাঁ কিন্তু 2 নাম্বারে তো এতগুলো থাকে না, 2 নাম্বারে দুইটাই থাকে, এস আর হ্যাঁ পি। তো এস আর পি তো হ্যাঁ ফিল আপ হয়ে গেছে অলরেডি। কিন্তু হ্যাঁ 3 নাম্বারের ক্ষেত্রে এস ফিল আপ হয়েছে, পি পি ফিল আপ হয় নাই, পি ফিল আপ হয়ে দেন ডিতে যাওয়া লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ তো পি তে একটা হলে ইলেকট্রন আছে, তাই না? হ্যাঁ কিন্তু 3D যে ঘরগুলো আছে, এই ঘরগুলো পুরে খালি। পুরে খালি রয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ কোনো ইলেকট্রন নেই, বেকার বসে আছে। হুম তো এরকম হুম যদি হুম কেন্দ্রীয় পরমাণু যদি কি ডি অরবিটাল ফাঁকা থাকে, ওর হ্যাঁ অবশ্যই কি, ও অবশ্যই কি লুইস অ্যাসিড। হ্যাঁ তো এত পরীক্ষার সময় তো এত মানে এতগুলা সত্য কন্ডিশন নিয়ে যাইতে পারবি না, ঠিক আছে? যে হুম দেখি তো ওইটা ডি অরবিটাল ফাঁকা কিনা, দেখি তো ওইটার হ্যাঁ অষ্টপূর্ণ লাগবে কিনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো সেজন্য কি হচ্ছে, নামগুলো মুখস্থ করে বলবি, এই নামের বাইরে কিছু ওকে আসবেই না, ঠিক আছে? ওকে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, হ্যাঁ চাইলে কিন্তু অ্যালুমিনিয়াম ব্রোমাইড হতে পারে, কেন বলতো? দেখি বলতো। একই ধর্ম। কারণ ক্লোরিন, কারণ ব্রোমিনের শেষ কক্ষপথে না না, কয়টা ক্লোরিন, ইলেকট্রন ব্রোমিন, আছে? ফ্লোরিন, এগুলো তো ইয়ার গ্রুপ 7 হ্যাঁ গ্রুপ, হ্যালোজেন হ্যালোজেন হ্যাঁ হ্যালোজেন। হ্যাঁ। তো ক্লোরিন যদি হয় ফ্লোরিনও হবে, ফ্লোরিন হলে তাহলে ব্রোমিনও হবে, ব্রোমিনও হবে আয়োডিনও হবে। আয়োডিনও হবে, এগুলো তো হ্যাঁ এটা। হ্যাঁ আরেকটা আরেকটা ইয়া কি, সত্য কি, কেন্দ্রীয় মৌল অধিকতর তড়িৎ ঋণাত্মকতা মৌলের সাথে যুক্ত থাকলে এটা আসতে পারে হুম। পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা। কেন আসতে পারে? কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড, হ্যাঁ এটা কিন্তু ইয়া ব্যাখ্যা করতে পারে না, ব্রোস্টেড ব্যাখ্যা করতে পারে না, কিন্তু আবার আরএনএস ব্যাখ্যা হুম করতে পারছিল, তাই না? হুম কিন্তু লুইস বাবা ব্যাখ্যা করে ফেলতে পারছে। তার মানে লুইস হুম হুম। মোটামুটি সব ধরনের অ্যাসিডের কনসেপ্ট গুলো নিয়ে আসতে পারতেছে এক জায়গায়, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাসিড, লুইসের অনুযায়ী কেন অ্যাসিড, আরএনএস একটা কথা বলছিল, ঠিক আছে, ইটস ওকে। হুম কিন্তু লুইস একটা কন্ডিশন দিছে যে কার্বন হ্যাঁ ডাইঅক্সাইড লুইসের মধ্যে কেন অ্যাসিড, হুম কার্বন ডাইঅক্সাইড মানে হুম CO2, হ্যাঁ এটা মানে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই সি, হুম পরে আর ডবল বন্ড দিয়ে যুক্ত থাকে অক্সিজেন অলওয়েজ, অক্সিজেন 2 হাত, কার্বনের 4 হাত, হুম ঠিক আছে? ওকে, হুম এখন অক্সিজেন, এই কেন্দ্রীয় পরমাণুটা যদি, এই কেন্দ্রীয় পরমাণু কার্বন না, হ্যাঁ এই কেন্দ্রীয় পরমাণুটা যদি অধিক তড়িৎ ঋণাত্মকতা মূলের সাথে যুক্ত থাকে, অধিক তড়িৎ হ্যাঁ ঋণাত্মকতা মূল মানে কি? তড়িৎ ঋণাত্মকতা বলতে এটা বোঝায় যে পরমাণুর সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণু ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে আনার প্রবণতা, ক্ষমতাকে, হ্যাঁ। ক্ষমতা। তার মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে নিজের হুম দিকে ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে আনবে।
হ্যাঁ, এখানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তো হুম, অক্সিজেন যখন তড়িৎ ঋণাত্মকতা বেশি, এখানে যে ইলেকট্রনগুলো শেয়ার করছিল, এই যে হুম, ইলেকট্রনগুলো শেয়ার করছিল, আর শেয়ার করার কারণে হুম, অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে অক্সিজেন নিজের দিকে টেনে নিবে ইলেকট্রনগুলোকে, হ্যাঁ, হ্যাঁ, অক্সিজেন নিজের দিকে টেনে নিবে। আর হ্যাঁ, অক্সিজেন যখন নিজের দিকে টেনে নিবে, অক্সিজেনের দিকে একটা নেগেটিভ সৃষ্টি হবে না অক্সিজেনের দিকে, হ্যাঁ, তার মানে অক্সিজেনকে স্লাইটলি নেগেটিভ বলতেই পারি আমরা, স্লাইটলি। হ্যাঁ, হ্যাঁ, আর যেহেতু ইলেকট্রনগুলো এই পাশে চলে গেছে অক্সিজেনের দিকে, হ্যাঁ, তার মানে এখানে হ্যাঁ, স্লাইটলি একটা পজিটিভ ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, 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 ঠিক আছে। এখন সাইডটি যখন হ্যাঁ, পজিটিভ ক্রিয়েট হচ্ছে, তখন লুইস ক্ষারক যেগুলো আছে, লুইস ক্ষারকের কাজ কি? ইলেকট্রন দান করা না? ধর এটা একটা লুইস ক্ষারক হ্যাঁ, যৌগ, এটা একটা যৌগ যে যার মধ্যে লোভ পেয়ার ইলেকট্রন আছে, হ্যাঁ। হুম, হুম, বলতে কি রে, তুই তো পজিটিভ, তোকে তো নেগেটিভ করতে হবে, তাই না? হ্যাঁ, তোকে একটা পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে না, হ্যাঁ, এই দুজনকে দেখে আবার প্রেমে পড়ে যায়, ঠিক আছে। বুঝছি। এই প্রেমে হুম, পড়ে এখানে যে যুক্ত হয়ে যায়, হুম, তার মানে কেন্দ্রীয় মৌল যদি অধিকতর তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌলের সাথে যুক্ত থাকে, তার মানে এটাকে আমরা লুইস অ্যাসিড বলতে পারি। এখানে অ্যাসিড মানে কি? ইলেকট্রন হ্যাঁ, গ্রহণ করার ক্ষমতা। হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, চিত্রবিত্র আঁকি, স্যারকে বুঝিয়ে দিবি, স্যার আপনার থেকে আমি ভালো জানি। ওকে, এই যে ব্যাখ্যা, এগুলাই যেগুলো বলছি। ওকে, তো এখানে নিঃসঙ্গ কথাটা এসে আবার একটু ইয়ে হয়ে যায়, নিঃসঙ্গ মানে লোড পেয়ার বুঝাচ্ছে, ঠিক আছে হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, এটাই, হ্যাঁ, তুই আর আমি। ওকে, হুম, হুম, মনে রিয়েলিটি থাকবে আমি এটা। আমি নিজে পড়াচ্ছি, আমিও চেক খাচ্ছি, রিয়েলিটি চেক খাচ্ছি, আচ্ছা, ঠিক আছে। আর আর দুইটা রিজন আছে, এগুলো মুখস্থ। ঠিক আছে। এককভাবে কোনো ধাতব পরমাণু থাকলে এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, তাই বলে সবগুলা কি হুম, লুইস অ্যাসিড বলবি? না। না, এককভাবে তো কার্বনও থাকতে পারে, অক্সিজেনও থাকতে পারে, ক্লোরিনও থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, দুনিয়া যত মৌল, হ্যাঁ, সোডিয়াম থাকতে পারে এককভাবে, কারোর হ্যাঁ, সাথে যুক্ত না, সবগুলো কি অ্যাসিড? হ্যাঁ, এটা তো ধাতব পরমাণু বলে দিচ্ছে না? হ্যাঁ, একটা ধাতব পরমাণু। তো আবার ধাতব পরমাণুর হ্যাঁ, মধ্যে ম্যাগনেসিয়াম হইতে পারে, ক্যালসিয়াম হইতে হ্যাঁ, পারে, অনেক সোডিয়াম হইতে পারে, হ্যাঁ, এগুলো ধাতু না? হ্যাঁ, কোন হ্যাঁ, সবগুলো যে অ্যাসিড এমন না, লুইস অ্যাসিড এমন না। এখানে শুধু আমরা একটা উদাহরণ করবো, আয়রন আর নিকেল, আয়রন আর নিকেল। দুইটা ওকে, দুইটা উদাহরণ। এর বাইরে কাউকে আবার হুম, বলিস না অ্যাসিড, ওকে, ওকে, এটা মুখস্থ। ঠিক আছে। আবার সাধারণত ক্যাটায়ন সমূহ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, যে কোবাল্ট 3+। হ্যাঁ, আমি আমি যেহেতু কোবাল্ট 3+ বলছি, পরীক্ষায় কোবাল্ট 3+ আসবে, ঠিক আছে। ওকে, ওকে, আর যদি না আসে, যেহেতু এখান থেকে বুঝার কিছু নেই, প্রশ্ন ওভাবে কঠিন হ্যাঁ, আসবে না। অপশন চারটার ঠিক মধ্যে আছে। অপশন এর মধ্যে শুধু ক্যাটায়ন একটা দেওয়া থাকবে, অপশন বি এগুলো নেগেটিভ নেগেটিভ দেওয়া থাকবে, অ্যানায়ন দেওয়া থাকবে, তার মানে তাহলে অবশ্যই পজিটিভ যেটা চার- ক্যাটায়ন হ্যাঁ, হবে, হ্যাঁ, এটা অবশ্যই লুইস অ্যাসিড। হুম, আর চারটায়নটাই হবে। আর অ্যানায়ন গুলো নরমালি লুইস ক্ষারক, এগুলো আমরা আসতেছি। ওকে, ওকে, তার মানে লুইস অ্যাসিড কি বুঝাই গেছে। হ্যাঁ, তবে যে লুইস ক্ষারক, লুইস ক্ষারক বুঝাইতে লাগবে, কারণ এতক্ষণ আমরা লুইস ক্ষারক নিয়ে পড়ে ফেলতেছিলাম, যে ইলেকট্রন দান করে হ্যাঁ, আর কি, ঠিক আছে। 3 প্রকারের লুইস ক্ষারক পাওয়া যায়, হুম, যাদের মধ্যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, মানে লোভ পেয়ার ইলেকট্রন থাকে। উদাহরণ হ্যাঁ, কি? হ্যাঁ, অ্যামোনিয়া PS3, H2O মানে পানি, পানি কিন্তু লুইস হুম, ক্ষারক, হ্যাঁ, ওকে। আবার ব্রোনস্টেটের কথা হ্যাঁ, হ্যাঁ, অনুযায়ী পানি উভধর্মী যৌগ, কিন্তু হ্যাঁ, ব্রোনস্টেড এটা বলছে। লুইসের কথা অনুযায়ী লুইস পানি বলছে পানি। ক্ষারক, হ্যাঁ, খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্নে হ্যাঁ, পড়বে হ্যাঁ, লেখা থাকবে লুইসের মত, ইয়ার লুইস ক্ষারক কোনটি, অপশন থাকবে পানি, হুম, অন্যান্যগুলো লুইস অ্যাসিডের উদাহরণ দেওয়া থাকবে। তো পানি যে হুম, লুইস ক্ষারক, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পানি কিন্তু লুইস অ্যাসিড না কিন্তু, হুম, হুম, ঠিক H2S, হাইড্রোজেন হ্যাঁ, সালফাইড। হুম, আরেকটা কন্ডিশন হতে পারে, সাধারণত অ্যানায়ন সমূহ লুইস ক্ষারক হিসেবে কাজ করে, যেমন ক্লোরিন মাইনাস, সিএন মাইনাস, ক্লোরিন মাইনাস। হ্যাঁ, একটু আগে তো বলছো। আরেকটা কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড থাকলে, তখন এটাতে এত হ্যাঁ, বোঝার দরকার নেই। হুম, ডবল বন্ড থাকলে আমি তোকে যদি বলি এটা জৈব যৌগ পড়া লাগবে, ঠিক আছে, সেজন্য এখন বুঝাচ্ছি না। হুম, ডবল বন্ড ওকে, থাকলে আমরা কি জানি, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, হ্যাঁ, বাজি বুঝাই দিই ভাই, ঠিক আছে। আচ্ছা, কার্বনের 4 হাত, হুম, 4 হাত এভাবে থাকে না, হ্যাঁ, এটা ধরে আরেকটা কার্বন, এটা 4 হাত, মানে হুম, অরবিটাল আর কি, এগুলো তো অরবিটাল, হাত বলতে তো অরবিটালে বুঝি। হ্যাঁ, হ্যাঁ, মুখোমুখি এভাবে ইলেকট্রন শেয়ার করলে এটা কি বন্ড? সিগমা বন্ড। সিগমা বন্ড। আর এখানে দুইটা ইলেকট্রন আছে, এইখানে দুইটা ইলেকট্রন, সমান্তরাল। এগুলো শেয়ার করলে, এগুলো শেয়ার করে কি পাই বন্ড। মুখোমুখি হয় না, এটা জাস্ট একটা আবেশ ক্রিয়েট হয়, আবেশ,
হ্যাঁ আবেশ ক্রিয়েট হয়, মানে একটা আকর্ষণ কাজ হুম করে চুম্বকের মতো, ওভাবে হুম শেয়ার ওভাবে শেয়ার করে থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ এটাকে হ্যাঁ বলে পাই বন্ড। তার মানে অবশ্যই শক্তিশালী বন্ড কোনটা? সিগমা বন্ড, কারণ এটা হ্যাঁ ডাইরেক্ট যুক্ত। কাছাকাছি আছে হ্যাঁ আর এগুলো জাস্ট আবেশ, একটা আবেশ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এগুলাকে বলে পাই বন্ড। এখন পাই বন্ডের হুম যোগাযোগতে দেখবি যে ইলেকট্রন গুলা, এই পাই বন্ডের ইলেকট্রন গুলা সঞ্চারণশীল, মানে নড়তে পারে। হ্যাঁ ওকে এটাকে বলে রেজোনেন্স। এটাকে কি ঘটে? হুম রেজোনেন্স ঘটে। তো যখন ওকে রেজোনেন্স ঘটে, এই বন্ধনকৃত ইলেকট্রন গুলো আবার কি চাইলে আরেকজনকে শেয়ার করতে পারে। ধর হুম আরেকজনের দরকার, ঠিক আছে? হুম হুম ধর আরেকজনের দরকার, এ দরকার, ও এসে যায়, এখানে যায়, বসে যায়, বসে শেয়ার করে, হ্যাঁ গ্রহণ করে, হুম ভোগ করে। হুম তার মানে ও একের সাথে এটার সাথে যুক্ত আছে, ঠিক আছে, কিন্তু আবার এটাকেও হ্যাঁ হেল্প করতেছে। তো এটা হ্যাঁ হ্যাঁ একমাত্র পাই বন্ডের ইলেকট্রন গুলো করতে পারে, ঠিক হ্যাঁ আছে? এই যে পাই বন্ড, হুম এই যে পাই বন্ধনে ইলেকট্রন জোড়াকে অন্য যৌগে দান করতে পারে, অন্য যৌগে দান রাখতে করতে পারে। পারে হুম বুঝতে পারছি? হ্যাঁ এটাই তার মানে। হ্যাঁ, তাই বলে কার্বন আর অক্সিজেন ডাবল বন্ডে কিন্তু এটা লুইসিয়ানা খান না, হুম এটা লুইস অ্যাসিড, কিন্তু একটু আগে পড়ে আসছি হুম লুইস অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ অনলি কার্বন আর কার্বন ডাবল বন্ড থাকলে তখন এটা হচ্ছে কি লুইস কার লুইস কার। হুম ওকে, হুম এই যে ডাবল বন্ড আছে, এটা লুইস কার, ডাবল বন্ড আছে, অক্সিজেন লুইস হ্যাঁ অ্যাসিড। তবে পড়াবার আগে আমি কিন্তু এগুলো পড়িও নাই, ঠিক আছে? আমি মাঝে মাঝে হুম এই যে একটু আগে উদাহরণটা দিলাম যে কার্বন আর অক্সিজেন হুম ডাবল বন্ড, এটা কখনো লুইস খান না। হুম এটা হুম এটা কেন পড়াইছি জানো? আমি কেন পড়ে আসছি, আমি এইচএসসি তে পড়ে আসছিলাম, মনে আছে, হুম ঠিক আছে? পরে দেখি যে এখানে হুম হুম এখানে নোটে এখানেও আছে লেখাটা আছে, হ্যাঁ ঠিক আছে? হুম হুম আলটিমেটলি হিউম্যান হুম ব্রেন নোটিতে বসছিলাম। হুম হুম ঠিক আছে, ওকে। হুম ওকে তার মানে বেসিক ক্লিয়ার থাকলে দেখছো তো সব মনে হ্যাঁ থাকবে, হ্যাঁ মনে থাকবে সব এক্সামে। মনে থাকে হ্যাঁ তো এবার আমরা ঠিক সেম কাজ করবো, এতক্ষণ যা যা করে আসছে। আরএনএস এর ক্ষেত্রে আমরা লবণ আর সরি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিছিলাম। হুম আরএনএস এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? লবণ আর পানি পেয়েছিলাম। হ্যাঁ ক্লোস্টরের ক্ষেত্রে আমরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াগুলো দেখে এক্সাম্পল দিছিলাম। ওখানে কি হুম পেয়েছিলাম? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিয়ে অনুবন্ধী ক্ষারক পেয়েছিলাম, অনুবন্ধী অম্ল পেয়েছিলাম। হ্যাঁ এখানে আমরা ঠিক লুইস অ্যাসিড আর লুইস ক্ষারক বিক্রিয়া দিব। হ্যাঁ বিক্রিয়াটা অবশ্যই এটিক চিহ্ন ইউজ করতে হবে, তাহলে কেটে দিই। আচ্ছা BF3 আচ্ছা অবশ্যই লুইস অ্যাসিড, আমরা পড়ে আসছি। হুম অ্যামোনিয়া অবশ্যই কি লুইস ক্ষারক, কারণ দুইটা ইলেকট্রন দিবে। খারক কিন্তু কেন হ্যাঁ দিবে? সন্নিবেশ সমযোজী বন্ধনে দিবে। সন্নিবেশ সমযোজী বন্ধনে আর সন্নিবেশ সমযোজী বন্ধনে কোন একটা যৌগ কোন ইলেকট্রন লোপ পেয়ে ইলেকট্রন দিচ্ছে, এটাকে এভাবে প্রকাশ করে। ও বুঝছি এখানে দিচ্ছে কে? অ্যামোনিয়া না? কারণ ওর তো হুম একটা লোপ পেয়ে ইলেকট্রন আছে, ও দিচ্ছে, হ্যাঁ ওর হ্যাঁ থেকে টিক হ্যাঁ চিহ্নটা এখানে দিছে, হুম ওর থেকে টিক চিহ্নটা BF3 তে যাচ্ছে। হুম ওকে, এই যে হ্যাঁ সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান রয়েছে। বুঝছি এখানে আমরা অ্যামোনিয়াটা পরে লিখছি, তাই টিক চিহ্নটা এদিকে হবে। হুম খেয়াল রাখতে হবে গ্রহণ করতেছে কে? বোরন, ফ্লোরিন না। বোরন তার হ্যাঁ মানে হ্যাঁ আমরা একটু উল্টাই লিখছি আর কি, Fe3 বোরন। ও আচ্ছা বুঝছি BF3 কারণ গ্রহণ করতেছে আবার যদি অ্যামোনিয়াটা আগে লিখতাম, তখন আমরা চাইলে হুম BF3টা এভাবে নরমাল লিখে দিতে পারতাম, বুঝছি ঠিক আছে? হুম তার মানে এটাই বিশাল বিশাল টপিক, কিন্তু এটা আমি মনে হয় একদিনে শেষ করতে পারবো। হুম আচ্ছা, আমি আগেই বলছিলাম যে কি লুইস তত্ত্বেরও সীমাবদ্ধতা আছে। সে ওটা আছে তো সীমাবদ্ধতা কি? এই তত্ত্বটা লুইস অ্যাসিড ও লুইস ক্ষারকের মধ্যে সংঘটিত পষম বিক্রিয়ায় সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি হয়, যা অন্যান্য সাধারণ অম্ল হুম ক্ষারক পষম বিক্রিয়ার মতো নয়। হ্যাঁ, কারণ হুম অম্ল ক্ষার পষম হুম বিক্রিয়া মানে কি? লবণ আর পানি উৎপন্ন করবে, ওখানে কি সন্নিবেশ হ্যাঁ বন্ধন হ্যাঁ গঠন করার কি আছে? না 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 সেটাই ঠিক না? কিন্তু হুম ওর মতো তো সন্নিবেশ বন্ধনই গঠন করতে হবে। হুম হুম তার মানে এটা একটা সীমাবদ্ধতা। ওকে লুইস অ্যাসিড ও লুইস ক্ষারকের মধ্যে সংঘটিত প্রশমন বিক্রিয়া অত্যন্ত ধীর গতিসম্পন্ন। মানে হুম প্রশমন বিক্রিয়া মানে কি? একটা অম্ল আর একটা ক্ষারের মধ্যে বিক্রিয়া করলে যে বিক্রিয়াটা হয়, এটা প্রশমন বিক্রিয়া বলে। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা অম্ল আর একটা ক্ষার বিক্রিয়া ঘটে নরমালি অনেক দ্রুত গতিতে বিক্রিয়া ঘটে, কিন্তু লুইসের ক্ষেত্রে এটা হ্যাঁ অনেক ধীর গতিসম্পন্ন। তো এটাই হ্যাঁ হ্যাঁ সীমাবদ্ধতা। হুম তার মানে দ্রুত গতিতে কেন হয় সেটাও ব্যাখ্যা করতে পারে না। হ্যাঁ এই তথ্য অনুযায়ী HCl, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, এদেরকে নাইট্রিক অ্যাসিড সরাসরি এসিড শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না। বলা যায় না এদের মধ্যে কাউকে দেখছো যে এস হ্যাঁ প্লাস ইয়া গ্রহণ করতেছে? না না লোন পেয়ে ইলেকট্রন গ্রহণ করতেছে ওরা, ওদের দরকার না আছে লোন পেয়ে ইলেকট্রন গ্রহণ করা। না HCl কেন কম্বার্ট যুক্ত হয়েছে? ক্লোরিনেরও একটা হাইড্রোজেনের ঘাটতি ছিল, সরি একটা হাইড্রোজেনের
হুম। ইলেকট্রনের ঘাটতি ছিল, ইলেকট্রনটা হাইড্রোজেন থেকে নিয়েছে, আর হাইড্রোজেন তো একটা ইলেকট্রন, দুইটা হ্যাঁ, দ্বিতত্ব পূরণ করার জন্য ঠিক আছে, তো ক্লোরিন একটা গ্রহণ করছে। তো অষ্টক পূরণ হয়ে গেছে। হ্যাঁ, তো হুম, অষ্টক পূরণ হয়ে গেলে এদের তো আর হ্যাঁ, প্রোটন পেলে ইলেকট্রন গ্রহণ করার কোনো কথা আসতেছেই না, ঠিক না, আছে? তো গ্রহণ করা আমার আসতেছে না, কিন্তু হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে জানি HCl একটা অ্যাসিড, হ্যাঁ, তো কিন্তু লুইসের কথা অনুযায়ী এটা অ্যাসিড হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা একটা লোন সীমাবদ্ধতা। পেয়ার নাকি? তো লুইস স্যার কি হুম, করছে, হুম, বেশি আপডেট হতে গিয়ে বেসিক জিনিসটাই ভুলে গেছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এটা কি। কঠিন করতে গিয়ে। তো আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হলো ভাই আমরা বলতেছি ভাই আর আগাইছ না, কোনো বিজ্ঞানীরা আমরা বলতে আর আগাইছ না, থাক আমরা সবারটাই হ্যাঁ, নিলাম, সবারটাই এখানেই নিয়ে থাক। নিলাম, সবারটাই নিলাম, ঠিক আছে। তোরা সবাই জিতছস, হুম, আমরা হ্যাঁ, আমরা হ্যাঁ, আমরা হারছি কেন, আমাদের তোদের তিনোটাই পড়া লাগতেছে এখন, হ্যাঁ, হ্যাঁ, তোরা আসলেই। জিতছস, এই জিতে বলে আমরা হুম, ছেড়ে দিলাম, যা, ঠিক আছে। হুম, হুম, তাইলে এটা কিন্তু অনেক বড় টপিক ছিল, আমি একদিনে পড়াই দিছি। হুম। হ্যাঁ, হুম, তারপর হচ্ছে কি, কালকে যে টপিক পড়াবো সেই টপিকের একটা হ্যাঁ, ট্রেলার, ঠিক আছে। এই হুম, চ্যাপ্টার আমি যেটা নরমালি এইচএসসি লাইফে ভুল করতাম, হুম, কি ভুল করতাম, পানি পানি দূষণ এগুলো স্কিপ করে যেতাম, তোর এগুলো কি কেমিস্ট্রি এগুলো পড়তে আসছি, আমি সমাজ বিজ্ঞান হুম, এগুলো হুম, বাচ্চাগুলো পড়তে সমাজ আসছি, বিজ্ঞানের। কিন্তু ভাই হ্যাঁ, হ্যাঁ, এটা তো কেমিস্ট্রি, ঠিক আছে। হুম, কেমিস্ট্রিতে হুম, পড়া আছে মানে কি, এটা নিশ্চয়ই সমাজ বিজ্ঞানে পড়া দেয় না, কেমিস্ট্রি হ্যাঁ, পড়াইছে, হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, এগুলো হ্যাঁ, স্কিপ করা হ্যাঁ, যাবে না, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। ঠিক আছে। এটা যখন আমি একবার পরীক্ষা দিয়েছি তখন বুঝছি, আচ্ছা দূর ভাই পানি দূষণও পড়তে হবে এখন, আবার আবার বাসায় এসে পানি দূষণ করতেছি, ঠিক আছে। তো হুম, হুম, পানিও পানি দূষণ, তো পানি কাকে হুম, বলে, পানি দূষণ কাকে বলে, এটা তো পড়ানো লাগবে না, ঠিক আছে। হুম, হুম, তো পূর্ণবয়স্ক একজন ব্যক্তিতে 70% পানি থাকে সবার থেকে, হুম, আর আমাদের এটা হুম, ছোটবেলা থেকে পড়ে আসছে কি 2 লিটার পানি পান করতে হয় প্রতিদিন হ্যাঁ, হ্যাঁ, শরীর ভালো রাখার জন্য, এটা নর্মালি 2 লিটার তো হয় না, 1.6 লিটার হলেই হয়, হুম, ঠিক আছে। এখন হুম, হচ্ছে পানি পান করা মানে কি, অবশ্যই আমরা বিশুদ্ধ পানি পান করব। হ্যাঁ, এখন একটা পানি কি বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না, এটা কেমনে বুঝবো, এটা বোঝার জন্য 6টা মানদণ্ড হিসাব করতে হয়, হুম, কয়টা, 6টা হয়টা, হুম, মানদণ্ড, মানে কি একটা মান থাকবে, হুম, দণ্ড মানে কি একটা রেঞ্জের মধ্যে, হুম, হুম, এই 6টা কি পানির ক্ষরতা, তার মানে পানির ক্ষরতা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মান থাকতে হবে, ধরো 4 হ্যাঁ, থেকে 6, পানির ক্ষরতার মানটা 4 থেকে 6 হতে হবে, তাহলে বিশুদ্ধ। খরতা কি? এগুলা সব কালকে, ওকে, সব ডিটেলস একদম সব ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে। ঠিক আছে। কারণ হুম, এখন হুম, এখন যদি ক্ষরতা বলতে যাই তার মানে এগুলো কি দোষ করছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর পানির পিএইচ, হুম, এটা তো জানো পিএইচ কি, হ্যাঁ, হ্যাঁ, পিএইচ নরমালি মনে হয় 7 হইতে হয়, ঠিক আছে, 7 থেকে একটু বেশি হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, 7 না হলে তো এটা অ্যাসিড হয়ে যাবে, নতুবা ক্ষার হয়ে যাবে, 7 কম হইলে হ্যাঁ, আমরা অ্যাসিড, খার হয়ে যাবে। তাহলে কি আমরা অ্যাসিড খাওয়াতাম এখন, তার পিএইচ অবশ্যই কম 7 হলে হতে অম্ল, হবে। বেশি হলে তারপর ক্ষার। আরো কিছু হ্যাঁ, পানির ডিও হিসাব করতে হয়, তারপর বিওডি হিসাব হুম, করতে হয়, সিওডি হিসাব করতে হয়, সিওডি হিসাব করতে হয়, টিডিএস টিডিএস। হিসাব করতে হয়। ডিও মানে কি, হুম, ডিসলভড অক্সিজেন, ঠিক আছে, ডিসলভড অক্সিজেন, এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন, ডিমান্ড, ডায়মন্ড, সরি ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ড, আর এটা হচ্ছে হ্যাঁ, কেমিক্যাল অক্সিজেন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ডিমান্ড, টিডিএস হচ্ছে টোটাল টোটাল ডিসলভড ডিজলভড সলিড। সলিড। এদের প্রত্যেকের একটা বিশুদ্ধ পানির জন্য একটা রেঞ্জ মানে রয়েছে, রেঞ্জ, ওই রেঞ্জ বুঝছি। এত থেকে এত থাকলে আমরা বুঝবো এটা বিশুদ্ধ। তো আমরা এটা কখন হুম, পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। ওকে, দাঁড়া। ওকে, ওকে।